আহ, তোর থার্ড সেমিস্টারে তোদের যে ইকোনমিক্স আছে, ম্যাক্রো ইকোনমিক্স, তার আমরা যে ইউনিট 1 আর ইউনিট 2, মানে এই দুটি তো আরম্ভ করি, ইউনিট 2 পুরো শেষ হয়ে গেছে। ইউনিট 1 এর জয়দেব সরকারের বইতে 3টে অধ্যায় দিয়েছে, অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3। অধ্যায় 1 কমপ্লিট, অধ্যায় 2 কমপ্লিট, আর অধ্যায় 3 এমসিকিউ গুলো আজকে করাবো। আজকে হয়তো পুরোটা হবে না, টোটাল 140টা এমসিকিউ আছে, আজকে 100টা করাবো, নেক্সট ক্লাসে 40টা করাবো, ব্যাস শেষ করে দেবো, ঠিক আছে তো? তারপর ইউনিট 1 ইউনিট 2 শেষ। আমি বারবার বলছি, ইউনিট 1 আর ইউনিট 2 টাফ, মানে 8 আর 8 16 নম্বর টাফ 40-এর মধ্যে, বাকি 24 নম্বর একদম easy। বাকি 24 নম্বর ইউজ পরপর, তারপর ফটাফট করে হয়ে যাবে, ঠিক আছে? বাকি 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে বাকিটা। বলছে কি, দেখ প্রথমে এমসিকিউ বলে কি বলছে, প্রথমে একটা করে, প্রকৃত জিএনপি বাড়ে, ঠিক আছে? প্রকৃত জিএনপি বাড়ে, 1 মিনিট। প্রকৃত জিএনপি বাড়ে, বলছে প্রকৃত জিএনপি কখন বাড়বে, ঠিক আছে? প্রকৃত জিএনপি, জিএনপি মানে ফুল ফর্ম জানিস, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে? জিএনপি। তো জিএনপি কখন বাড়বে, বলছে প্রকৃত জিএনপি কখন বাড়ে। দেখ, প্রকৃত জিএনপি কখন বাড়ে, যখন তোর দ্রব্য সামগ্রী আর হচ্ছে সেবা কার্যের উৎপাদন বাড়ে। মানে যদি তোর প্রোডাকশনটা বেড়ে যায় না, যদি তোর প্রোডাকশন বেড়ে যায়, আহ, তখন তোর অরিজিনালি জিএনপি বাড়বে, ঠিক আছে? খাতা খুলে লিখতে থাকে এগুলো অ্যান্সার গুলো, এক একটা লিখে রাখ। অধ্যায় 3 একের অ্যান্সারটা বি। ঠিক, অধ্যায় 3 একের অ্যান্সারটা বি। আচ্ছা, যেটা বললাম তাহলে, প্রকৃত জিএনপি কখন বাড়বে, যদি দেশে যদি গুডস প্রডিউসড হয় তাহলে জিএনপি বেড়েছে। ওই আহ, দ্রব্যের দাম বাড়লে জিএনপি বাড়ে না। দেশে জিএনপি কখন বাড়বে, গুডস যত প্রডিউস হবে। আগে যা গুডস প্রডিউস হয়েছিল, এখন যদি গুডস, যত বেশি গুডস প্রডিউসড হবে, তাহলে বলা হয় অরিজিনালি জিডিপি বেড়েছে, জিডিপি বা জিএনপি যেটাই বলে, বেড়েছে। তাহলে কি হবে, দাম বাড়লে হবে না, দাম বাড়লে জিএনপি বাড়ে না। জিএনপি কখন বাড়বে, দ্রব্য তৈরি হলে। তাই এটা হবে একের আনসারটা বি। দুয়েরটা বলছে নিচের কোনটা ঠিক নয়, বলছে নিচের কোনটা ঠিক নয়। দেখি প্রথম পয়েন্টে জাতীয় আয়। জাতীয় আয় মানে তো জানিস, জাতীয় আয় মানে কি বলতাম, এনএনপি, এনএনপিএফসি, তাই তো? তো এনএনপিএফসি কে জাতীয় আয় বলে। এনএনপি থেকে প্রত্যক্ষ কর, আমরা যতগুলো জিনিস শিখিয়েছি, যত শিখি, ওখানে প্রত্যক্ষ করের কথা কোথাও বলা যাবে না। প্রত্যক্ষ করকে ইংরেজিতে বলে ডাইরেক্ট ট্যাক্স, ওখানে ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, প্রত্যক্ষ কর বলে গিয়েছিল, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে, জাতীয় আয় বের করতে গেলে, জাতীয় আয়কে ইংরেজি কি বলে আমি বলেছিলাম, মানে শর্ট ফর্ম বলেছিলাম এনএনপিএফসি, ঠিক আছে তো? এনএনপিএফসি। হ্যাঁ, এবার এখানে কি হয়, এটা হতে পারে, এই যে ধর এনএনপিএফসি, তো জাতীয় আয় মানে এনএনপিএফসি, তো এনএনপিএফসি বের করার ফর্মুলাটা কি, তুই বলতে পারিস যে স্যার, এনএনপিএমপি থেকে যদি আপনি নেট ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দেন তাহলে এনএনপিএফসি, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। কিন্তু এখানে কি লিখেছে,
প্রত্যক্ষ কর কি ইংরেজি বলে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স আমরা নেট ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দিতে হবে। ঠিক আছে, তার মানে এখানে কোনটা বলছি কোনটা ঠিক নয়, এটা তো আমাদের ঠিক নয় লিখেছে, এটাই কারেক্ট অ্যান্সার। বাকি যে তিনটে অপশনে তিনটেই ঠিক, তিনটেই ঠিক। পড়তে পারিস, পড়লে একবার দেখে নিবি, বুঝিয়ে যাবি। ঠিক আছে, আমি আর পড়লাম না, এটা যেহেতু ভুল তাহলে আমাকে কি চুজ করতে বলেছে, কোনটা ভুল, তার মানে এটা আমার কাছে ভুল লাগলো, বাকি তিনটেই কিন্তু ঠিক, বাকি তিনটেই ঠিক, দেখে নিবি। বলছে কোনো বদ্ধ অর্থনীতি ইংরেজি বলে ক্লোজ ইকোনমি। ক্লোজ ইকোনমি মানে কি, যেখানে বিদেশের রাস্তা বন্ধ। আর বিদেশের রাস্তা বন্ধ মানে ফর্মুলা কি হয় বলেছিলাম, ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। পুরো কোশ্চেন শুনিনি, এবার কোশ্চেনটা পড়ো। বলছে বদ্ধ অর্থনীতি যেখানে সরকার নেই, ও বাবা সরকার নেই, তাহলে জি ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি হবে সি প্লাস আই। মূলধনের অপচয়ও নেই, মূলধনের অপচয়ও নেই, তাহলে সেখানে শেষ উৎপন্ন দ্রব্যের মোট মূল্য কি হবে। তিনের অ্যান্সারটা দেখ। বলছে মোট ভোগ প্লাস মোট বিনিয়োগ মানে হচ্ছে ভোগ মানে সি আর বিনিয়োগ মানে আই। ঠিক আছে, হবে। সমস্ত অর্থনৈতিক এককের মোট প্রাপ্তি, এটাও হবে। সমস্ত ইকোনমিক ইউনিট থেকে যা যা টাকা পাওয়া হয় এটাও কিন্তু এর মধ্যে আসে। ঠিক আছে, শেষ উৎপন্ন দ্রব্যের মধ্যে আসে, এটা তো শিখেইছিলি। মজুরি, খাজনা, সুদ, মুনাফা সবগুলোই কিন্তু তোর কিসের মধ্যে আসবে, এর মধ্যে আসে। তার মানে এখানে করে সবগুলোই লাগছে অ্যান্সার। হুম, চারেরটা বলছে নিচের কোনটি জাতীয় আয় করেছিলি, কোনগুলো জাতীয় আয়ের মধ্যে পড়ে আর কোনগুলো জাতীয় আয়ের মধ্যে পড়ে না। দেখ, ভিক্ষুকের আয়, ভিখারি যে আয় করে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিখারিরা যে আয় করে, ওটা কি জাতীয় আয়ের মধ্যে পড়ে না। তারা বলেছে পুরোনো বাড়ি বিক্রি করে আয়, এটা কি জাতীয় আয়ের মধ্যে পড়ে না। পুরোনো কোনো ইউজ করা জিনিস বিক্রি করে যদি আয় হয়, এটাকে জাতীয় আয় বলে না। মূলধনী লাভ, ঠিক আছে, এটাকেও জাতীয় আয়ের মধ্যে পড়ে না। কিন্তু প্রতিরক্ষা খাতে ব্যয়, ঠিক আছে, প্রতিরক্ষা খাতে ব্যয়, যে এই যে প্রতিরক্ষা খাতে ব্যয় হলো, এটা কিন্তু তো জাতীয় আয়ের মধ্যে পড়ে। তাহলে এই প্রথম এ বি সি একটাও জাতীয় আয়ের মধ্যে পড়ে না। জাতীয় আয়ের মধ্যে কোনটা পড়ে, প্রতিরক্ষা খাতে, প্রতিরক্ষা বুঝছি আমাদের ডিফেন্স, ডিফেন্সে যদি কোনো খরচা করা হয় এটা জাতীয় আয়ের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এর ঘাবড়ে যাওয়ার কিছু নেই, স্যার ব্যয় বলেছে আয় কিসের মধ্যে, মানে বলেই তো ছিলাম জাতীয় আয় ইকুয়াল টু জাতীয় ব্যয়, তাই না। তো প্রতিরক্ষা খাতে যদি কোনো খরচা করা হয় এটাও কিন্তু দেশের জাতীয় আয়ের মধ্যে পড়ে। বলছে নিচের কোনটি জাতীয় আয়ের মধ্যে ধরা হয়। দেখ, শিক্ষক যে পেনশন পায়, যে টিচার যে পেনশন পায়, এটা কি জাতীয় আয়ের মধ্যে পড়ে, ভাব। বেকার ভাতা, এটা কি জাতীয় আয়ের মধ্যে পড়ে। তারপর মায়ের সন্তান পালন, যে মা যে সন্তানদের পালন করে, ঠিক আছে, ছেলে মেয়েকে যে মানুষ করে, এটা কি জাতীয় আয়ের মধ্যে পড়ে। এই যে আমি দেখলাম এ বি সি এ বি ডি, একটা জাতীয় আয় নয়, কিন্তু যৌথ মূলধনী কোম্পানির অবন্টিত মুনাফা এটা জাতীয় আয়ের মধ্যে পড়ে, এটা জাতীয় আয়ের মধ্যে পড়ে। ছয়টা, নিচের কোনটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হয়, আবার বলছে কোনটা জাতীয় আয়ের মধ্যে পড়ে, কোনটা বল দেখি এর মধ্যে পড়ে, বল দেখি কোনটা মনে হয় জাতীয় আয়ের মধ্যে পড়ে। মায়ের সন্তান লালন পালন, এটা কি জাতীয় আয়ের মধ্যে পড়ে। তারপর নার্স কর্তৃক শিশুর যত্ন, নার্স যে শিশুকে যত্ন নেয় তার পরিচর্যা করে, আচ্ছা নার্স যে শিশুকে যত্ন নেয় পরিচর্যা করে, এর জন্য টাকা নেয় কি নেয় না, টাকা নেয়, মানে বদলে কি করে, যত্ন করে, তাহলে এটাও জাতীয় আয়ের মধ্যে পড়ে। কিন্তু মায়ের সন্তান পালন, মা যে ছেলে মেয়েকে মানুষ করছে, মা টাকা নেয় নাকি, না, তাহলে তো জাতীয় আয় পড়ছে না। তারপর ভিক্ষুকের আয়, এটা যে ভিখারিকে যে আমরা ভিক্ষা দিই তার জন্য বদলে হচ্ছে কিছু নেই, না, এটাও জাতীয় আয়ের মধ্যে পড়ে না। পকেট মারের আয়, পকেট মারের যে আয়, পকেট মার যে আয় করলো তার বদলে পকেট মার যাচ্ছে, পকেট থেকে আয় করলো কিছু দিল নাকি, না। তার মানে কোনটা জাতীয় আয়ের মধ্যে পড়ে, এখানে এটা ভিটা, এরকম একটা কোশ্চেন পাবি, কোনটা জাতীয় আয়ের মধ্যে পড়ে আর কোনটা জাতীয় আয়ের মধ্যে পড়ে না। জিএনপি আর এনএনপির মধ্যে পার্থক্য বলতে পারবি, অ্যান্সারটা বল দেখি, আইডিয়া করে বল। আগে তো কতগুলো চ্যাপ্টার পড়ালাম, কত অঙ্ক করেছি এই চ্যাপ্টার থেকে, বল দেখি জিএনপি আর এনএনপির মধ্যে পার্থক্য কি, অপশন তো দিয়ে দিয়েছে একটা, হ্যাঁ বল। অবচয়, আজকেও তো পরীক্ষা এলাম। জিএনপি আর এনএনপি মেনলি পার্থক্য কি, দেখ তুই একটা খেয়াল কর, এখানে এনপি এখানে এনপি দুটো তো ঠিক আছে, সমস্যা কোথায়, এখানে জি আর এখানে এন, জি আর এন এর মধ্যে ডিফারেন্স কি শিখিয়েছিলাম, অবচয়, সেই জন্য কারেক্ট আনসার হবে অবচয়। সাতেরটা হয়ে গেল, এবার 8 নম্বর দিব। যাচ্ছে আমি পরে 8 নম্বরটা দেখ কি লেখা আছে এখানে, একটু বেশি চলে এসছে এখানটায় লেখাটা। সংজ্ঞা অনুসারে, ঠিক আছে, পরে আবার ফ্রেশ পাঠিয়ে দেবো একবার, ঠিক আছে, এই পেজটা ফ্রেশ পাঠিয়ে দেবো।
সংজ্ঞা অনুসারে কোনটা জাতীয় আয় নয়, ঠিক আছে? মানে আমরা যে জাতীয় আয়ের ডেফিনেশন পড়েছি, তো জাতীয় আয়ের ডেফিনেশনে অনেক কথা লেখা ছিল, তার মানে ওই সংজ্ঞায় কোন কথাটা লেখা ছিল না? জাতীয় আয়ের ডেফিনেশনের মধ্যে জাতীয় উৎপাদনের কথা বলা আছে, জাতীয় আয়ের কথা বলা আছে, সরি এটা জাতীয় ব্যয় লেখা, এটা জাতীয় উৎপাদন, এটা জাতীয় ব্যয়, আর এটা জাতীয় উপাদান আয়। তাহলে সবকটাই কিন্তু জাতীয় আয়ের সংজ্ঞার মধ্যে লেখা আছে, লেখা নেই কোনো জাতীয় সম্পদ, এটা হবে কারেক্ট আনসার। আচ্ছা, এরটা জাতীয় সম্পদ, এ হবে এ আরেকটা এ হবে জাতীয় সম্পদ। এবার বলছে নয়েরটা জিএনপি আর জিডিপির মধ্যে, এই মাত্র তো বললি না, বল দেখি, বলতে পারবি? ওরা বলেছে, এটা আমি লিখেই দেখতে অসুবিধা হলো, জিএনপি আর জিডিপির মধ্যে ডিফারেন্সটা কি নি বল দেখি, এটা দেখে দেখা। দেখ, জি মিলে গেল, পি মিলে গেল, এখানে এন আর টির মধ্যে মেইনলি ডিফারেন্স কোনটা? এন আর টির মধ্যে ডিফারেন্সটা কিসের ডিফারেন্স? অঙ্ক করি বল। সব জায়গায় কি অবচয়ই হয়? সব জায়গায় অবচয়ই হয় নাকি? আমি বললাম এন আর টি, এই এন মানে কি? এন এর ফুল ফর্ম মনে আছে? ওই দেখতে হবে, এই টাকা, এই দিকটা, হ্যাঁ হ্যাঁ, বিদেশ থেকে নিট আয়, বিদেশ থেকে নিট আয়, এটা কারেক্ট আনসার। এন আর টির মধ্যে ডিফারেন্স হচ্ছে বিদেশ থেকে নিট। জিএনপি পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করা হয় না? আমরা যখন জিএনপি ক্যালকুলেট করি তখন কোন বিষয়টাকে বিবেচনা করি না? জিএনপি ভালো করে শুনবি, জিএনপি ফুল ফর্ম কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে? এবার দেখ, জিএনপি যখন আমরা ক্যালকুলেট করি তখন কোন বিষয়টাকে বিবেচনা করি না? জি মানে কি? গ্রস। এখানে অপশন বলে দেখ, আমার কাছে মনে হচ্ছে অবচয়, অবচয়, অবচয় কিন্তু জিএনপি সময় ক্যালকুলেট করি না, কখন ক্যালকুলেট করি? জিএনপি না, এনএনপি। প্রথমটা কি ছিল? এই যে দেখ লিখছি এখানে জিএনপি, ঠিক আছে? জি মানে কি? গ্রস। জিএনপি মানে জি ক্যালকুলেট করার সময় ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করি না, কিন্তু যখন এনএনপি বলবে না, এনএনপি যদি বলতো তখন জি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে এনএনপি। তো বলছে জিএনপি যখন আমরা ক্যালকুলেট করি তখন কোন বিষয়টাকে বিবেচনা করা হয় না? ডেপ্রিসিয়েশনকে বিবেচনা করা হয়, ঠিক আছে তো? কিন্তু বাকি সব কটাকে বিবেচনা করা হয়। জিএনপি ক্যালকুলেট করার সময় ডেপ্রিসিয়েশনকে বিবেচনা করা হয় না, এটা আমার কাছে কারেক্ট অ্যান্সার হলো বি, 10 বি। 11টা নিচের কোনটি হস্তান্তর প্রদান? এখানে কি বলেছে? নিচের কোনটা হস্তান্তর? ওই একই বললাম, হস্তান্তর প্রদান মানে বুঝিস তো? ওই যে বললাম বেকার ভাতা, লক্ষ্মীর ভান্ডার, বুঝতে পারলি তো? শিক্ষাশ্রী, সমস্ত যে সমস্ত কন্যাশ্রীর টাকা পাওয়া যায়, এগুলো কি? এগুলো সব হস্তান্তর আয়, হস্তান্তর আয়। তো বলছি এর মধ্যে কোনটা হস্তান্তর আয় বলে মনে হচ্ছে তোর? আংশিক সময়ের অধ্যাপকের বেতন, যে দেখবি কলেজে অনেক প্রফেসররা পার্ট টাইম, বা তোদের স্কুলে টিচার স্যার বা ম্যাডামরা পার্ট টাইম আসে, তা এরা যে ইনকামটা করছে এটা কি হস্তান্তর আয় না জাতীয় আয়? বল দেখি। জাতীয় আয়। আরে কম কাজ তো করে টাকা পাচ্ছে, জাতীয় আয়। শেয়ার হোল্ডারদের মধ্যে কোম্পানি লভ্যাংশ বন্টন, এটাও জাতীয় আয়ের মধ্যে পড়ে, ঠিক আছে? গৃহ সম্পদ থেকে বাড়ি ভাড়া দিয়ে টাকা পাচ্ছে, এটাও জাতীয় আয়ের মধ্যে পড়ছে, কিন্তু বেকার ভাতা জাতীয় আয়ের মধ্যে পড়েনি। তাহলে এটা হবে হস্তান্তর প্রদান। তাহলে 11টা কি হবে? ডি। 12টা উপাদান ব্যয় জিডিপি। স্যার উপাদান ব্যয় জিডিপি ইংলিশে লিখছি, হ্যাঁ, উপাদান ব্যয় জিডিপি মানে জিডিপিএফসি, তাই তো? এটাকে ইংলিশে বলে জিডিপিএফসি, ঠিক আছে তো? বলছে এর সাথে বিদেশ থেকে নিট আয়, বিদেশ থেকে নিট আয় মানে এনএফআই এ যোগ করতে বলেছে এর সঙ্গে। আর কি বলেছে? ডেপ্রিসিয়েশন বাদ দিতে বলেছে। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে কি হবে অ্যান্সার? ঠিক আছে, তোকে বের করতে হবে, দেখি এক একটা করে ভাব, একটু মন দিয়ে শুনবি, হ্যাঁ, মন দিয়ে শুনবি। আমি এটা তোকে দেখাচ্ছি, হ্যাঁ, এখানে নিচে এখানে লিখে দেখাচ্ছি, তাহলে খুব বুঝতে সুবিধা হবে। এগুলো অঙ্ক, এগুলো আজকে পরীক্ষা নিলাম, এই অঙ্কগুলোই ছিল। কি ছিল বল? বলছে জিডিপি এফসি এর সাথে এনএফআই এ যোগ করো আর ডেপ্রিসিয়েশন বাদ, ঠিক আছে? তাহলে কি বেরোবে? এখানে ওরা অপশন দিয়ে দিয়েছে, তার প্রথমটা দিয়েছে কি? বাজার দামে জিডিপি, মানে তোকে বের করতে বলেছে তুমি জিডিপি এমপি বের কর, ঠিক আছে? তুমি জিডিপি এমপি বের করো। তোকে বের করতে বলছে জিডিপি এমপি, আর দিয়ে দিয়েছে কি? তোকে দিয়ে দিয়েছে কি কোশ্চেন? এটা দিয়ে দিয়েছে, ভালো করে বুঝবি কিন্তু আমি কি বলছি, তোকে এটা দিয়ে দিয়েছে।
তাহলে এফসি থেকে এমপি বের করতে গেলে কি করতে হয়? এফসি থেকে এমপি বের করতে গেলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করতে হয়। কি করতে বললাম? তার তার মানে এই যে অপশনটা দিয়ে জিডিপি এমপি, এটা ঠিক নয়, এটা এটা হবে না, পুরো বোঝা গেল এটা হবে না। তাহলে জিডিপি এমপি ক্যান্সেল। পরের অপশনটা কি ছিল বল? পরের অপশনটা ছিল হচ্ছে তোর উপাদান ব্যয় জিএনপি, মানে জিএনপি এফসি। তোকে জিএনপি এফসি বের করতে হবে। দিয়ে দিয়েছে কি এফসি এফসি মিলে গেল, পিপি মিলে গেল। ডোমেস্টিক থেকে ন্যাশনাল যেতে গেলে কি করতে হয়? ডোমেস্টিক থেকে ন্যাশনাল যেতে গেলে এনএফআই যোগ করতে হয়। স্যার ঠিক আছে, তারপর জি জি হবে না, তাহলে এটাও হলো না, জিএনপি এফসি হলো না। বুঝতে পারলি ব্যাপারটা কিভাবে কিভাবে বের করছি? নেক্সট পয়েন্ট কি ছিল? বাজার দামে এনএনপি। তার মানে তোকে বলেছে এনএনপি এমপি বের করো, এনএনপি এম। তাহলে এফসি থেকে এমপি গেলে কি করবো? এফসি থেকে এমপি গেলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করবো, নেই তো, হলো না অপশন। তাহলে কোন অপশনটা হবে ওটা পরিষ্কার ভাবে বোঝ, একদম লাস্ট অপশনটা হবে। বুঝতে পেরেছি ব্যাপারটা কি বললাম, কিভাবে ধরলাম? আমার কথাটা বলতে পারি তুই? আরে এখান থেকে যে কোনো একটা পয়েন্ট তুলবি, তুলে দেখবি এটা কোনটা ঠিক। কথাটা বলতে পারি কি বললাম? তো সুন্দর করে বোঝা যায়। এবার যে বাজার দাম, হ্যাঁ বল কিছু বললি? ডি, 12টা ডি। বাজার দামে জাতীয় হয়। স্যার বাজার দামে জাতীয় হয় মানে এনএনপি এমপি, এটাকে বলে এনএনপি এমপি। এবং উপাদান ব্যয় জাতীয় হয়, উপাদান ব্যয় জাতীয় হয় মানে হচ্ছে এনএনপি এফসি। মনে আছে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি ছিল? নেট ইনডাইরেক্ট ট্যাক্স। কি ডিফারেন্স ছিল বল? মনে পড়ে? এমপি আর এফসি ডিফারেন্সটা কি ছিল? নেট ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, তাহলে শুধু ভর্তুকি হবে না, শুধু পরোক্ষ কর হবে না, তাহলে কি ছিল মনে করার চেষ্টা কর। তোকে কি বের করতে বলছে? এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি ছিল? এই দুটোর মধ্যে ডিফারেন্সটা ছিল নেট ইনডাইরেক্ট ট্যাক্স। নেট ইনডাইরেক্ট ট্যাক্স কি করে বের করতাম? ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, পরোক্ষ কর মাইনাস ভর্তুকি, পরোক্ষ কর মাইনাস ভর্তুকি। তাহলে অ্যান্সারটা কি হবে? সি। বুঝতে পারছিস তো ব্যাপারটা? বুঝতে পারলি? এ করলি তো, এই পরীক্ষা দিলি তো? এইগুলো ছিল 14 নম্বরটা। 14 নম্বরে একটা অঙ্ক দিয়েছে, জানিস তো 14 নম্বরের অঙ্কটা কি দিয়েছে? জিডিপি ডিফ্লেট। হ্যাঁ, কতটা হলো? সি বললি তাই তো? 13টা সি, 14টা একটা অঙ্ক দিতে 14 নম্বর যে অঙ্ক দিয়েছে, সেটা কিসের অঙ্ক দিয়েছেন? জিডিপি ডিফ্লেটর। আমি লিখছি, এটা লিখতে হবে না, ক্লাসে করিয়েছিলাম, ক্লাসে বহুবার করিয়েছিলাম জিডিপি ডিফ্লেটর। এটা জিডিপি ডিফ্লেটর বের করার ফর্মুলা কি ছিল জানিস তো? জিডিপি ডিফ্লেটর বের করার ফর্মুলা ছিল নমিনাল জিডিপি। কি বললাম? তো লিখতে হবে, আমি ক্লাসে করেছিলাম, নমিনাল জিডিপি বাই রিয়াল জিডিপি, নমিনাল জিডিপি বাই রিয়াল জিডিপি ইনটু 100, এটা ছিল ফর্মুলা। নমিনাল জিডিপি মানে জানিস তো কি? নমিনাল জিডিপি মানে আহ, কি প্রাইস, নমিনাল জিডিপি মানে কি আর রিয়াল জিডিপি মানে কি, এই বলছি নমিনাল জিডিপি মানে কি আর রিয়াল জিডিপি মানে কি। নমিনাল জিডিপি মানে কারেন্ট প্রাইস, এটা এই নমিনাল জিডিপি মানে কি বললাম? কারেন্ট প্রাইস। নমিনাল জিডিপি মানে কারেন্ট প্রাইস, ঠিক আছে তো? আর রিয়াল জিডিপি মানে কি বলতো? রিয়াল জিডিপি মানে কনস্ট্যান্ট প্রাইস, এটাকে বলে কনস্ট্যান্ট প্রাইস। আর জিডিপি ডিফ্লেটর মানে প্রাইস, এটারই আর একটা নাম প্রাইস ইন্ডেক্স। এবার কোশ্চেনটা পড়, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ওরা তোকে কি বের করতে বলেছে? ওরা তোকে বের করতে বলছে 2016 সালের চলতি দামে, চলতি দামে, চলতি দামকে ইংরেজি বলে কারেন্ট প্রাইস। 2016 সালে কারেন্ট প্রাইস মানে চলতি দামে জিএনপি 750। তো চলতি দামে জিএনপি মনে হয় কি মনে হচ্ছে এখানে? এখানে পড়ে কি বলছে? চলতি দামে জিএনপি কোনটা এখানে? কারেন্ট প্রাইসকে বাংলায় কি বলে? চলতি দামে জিএনপি, চলতি দামে জিএনপি বা জিডিপি যাই বল, তাহলে কি নমিনাল জিডিপি বলে দিচ্ছি কত? 750। বুঝবি কিন্তু। হ্যাঁ বল। ওই আর কি, জিডিপি ডিপ্লেট মানে তাই তো বলেছে, দাম সূচক দাম স্তর ওই একই ব্যাপার। 750। আর কি বলেছে? বলেছে 2016 সালের তুলনায় ওই বছর দাম স্তর বলে 50%। দাম স্তর 50% মানে জানিস দাম স্তর 50% আগের বছর, মানে মানে অ্যাকচুয়ালি 150%। 150% বলা হয়। 150% কেন? ধর সাপোজ ধর আমার ধর আমার বেরোলো কত বলতো? সাপোজ ধর 125% বেরোলো। 125% ধর জিডিপি ডিফ্লেটর বেরোলো। ডিফ্লেটর হলো 125%। তার মানে কত পার্সেন্ট বাড়লো? 125% মানে ধর আগের বছর যা ছিল ছিল এই বছর 125%, 25% বাড়লো। এটাকে বলে দাম স্তর। 25% বাড়লো। এখানে কত পার্সেন্ট বলেছে বল? 50% বাড়লো। তার মানে কত? ডিফ্লেটর কত? 150। না না বুঝতে পারিনি। কোশ্চেন এখানে বলেছে ওই বছর দাম স্তর মানে বলছে 2000 সালের তুলনায় 2016 সালে দাম স্তর 50% বেশি ছিল। তাহলে কত? ডিফ্লেটর কত? 150 না? 100 সালে 50 যোগ 150, তাহলে দেখ এটা যদি 150 লিখিস,
আর এখানে ইনটু 100 সাইড চেঞ্জ করলে কি হবে, ভাগ 100 ইকুয়াল টু রিয়াল জিডিপি। তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে না? কত হবে? 750 সাথে কি গুণ করবো বল, 100 গুণ করবো, আর কি করবো, 150 ভাগ করবো। কত হচ্ছে? 500 বলে অ্যান্সার। অ্যান্সার কত হচ্ছে বল, 500। তাহলে এখানে অপশন আছে কোনো, 500 অপশন কোনো কিছু আছে? এই দেখ 14টা সিট। বুঝলি 500 কি করে বেরোলো? এটা কিন্তু অঙ্ক না, তো যদি মনে হয় করবি, করে রাখতে পারিস, করে দেখাতে পারিস। এখানে লিখে রাখ, লেখ জিডিপি ডিপ্লয়েড ফর্মুলা লিখে রাখ, লিখে রাখ, লেখ জিডিপি অঙ্কটা করে রাখ 14টা। জিডিপি ডিপ্লয়েটার ইকুয়াল টু নমিনাল জিডিপি বাই রিয়াল জিডিপি ইন্টু 100 করে ফেল। জিডিপি ডিফ্লেটার পুরোটা লিখে লিখে কর, জিডিপি ডিফ্লেটার ইকুয়াল টু নমিনাল জিডিপি বাই রিয়াল জিডিপি, নমিনাল জিডিপি বাই রিয়াল জিডিপি ইন্টু 100। ঠিক আছে, নমিনাল জিডিপি কে ব্র্যাকেটে করে দে কারেন্ট প্রাইস, নমিনাল জিডিপি, নমিনাল এই এখানে ব্র্যাকেটে কারেন্ট প্রাইস, তাহলে সুবিধা হবে বলতে। কারেন্ট প্রাইস, তুই এই বইয়ের এমসি গুলো ভালো করে ফেললে অনেক 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 বেনিফিট পেয়ে যাবে, অনেক বেনিফিট পেয়ে যাবে। মানে ভালো করে দেখ, মুখস্থ না, জাস্ট একটু বুঝে রাখিস। বিশেষ করে হ্যাঁ, যেইগুলো পড়ার ব্যাপার সেইগুলো পড়লি, আর যেইগুলো অঙ্ক রিলেটেড সেইগুলো বুঝবি, অঙ্কগুলো বুঝবি বা ফর্মুলা গুলো বুঝবি, ঠিক আছে তো? এমনি যেইগুলো থিওরি জিনিস, থিওরি যেমন এই কথাটা কে বলেছে, ওটা তো বোঝার ব্যাপার না, এটা তো মুখস্থই করতে হবে। এই কথাটা স্যামুয়েলসন বলেছে, এই কথাটা স্মিথ বলেছে, এই কথাটা কেনস বলেছে, তো এইগুলো তোকে মুখস্থই করতে হবে, এগুলো তো কিছু করার না। কোনটা কে বলেছে বা কাকে বলে এগুলো তোকে পড়তেই হবে, কিন্তু অঙ্কগুলো তোকে বুঝতে হবে। আচ্ছা বোঝা গেল এটা? করে ফেল। আর রিয়াল জিডিপি কে কনস্ট্যান্ট প্রাইস বলে, এগুলো সব লিখে রাখ, কারণ এরপরে এমসিকিউ আসবে, এরপরে এমসিকিউ আসবে, বুঝিস তো? বলবে রিয়াল জিডিপি বলতে কোন প্রাইস কে বোঝায়, ঠিক আছে তো? তারপর কি হচ্ছে বল, লেখ, লেখ 150/100, লেখ 150/100, লেখ। এটা কনস্ট্যান্ট প্রাইস, রিয়াল জিডিপি কে বলে কনস্ট্যান্ট প্রাইস, এখানে আন কনস্ট্যান্ট প্রাইস, লিখিস তো? তাহলে করে ফেল অঙ্কটা, 150/100 ইকুয়াল টু 750 রিয়াল জিডিপি। তাহলে একবারে করে দে, রিয়াল জিডিপি ইকুয়াল টু 500, ওই ক্যালকুলেট তো পারবি, ক্যালকুলেট শেখাতে হবে না, রিয়াল জিডিপি একবারে 500 করে দে। একবারে 500 করে ক্যালকুলেট করে 500 হয়। ঠিক আছে, ব্যাস এইটাই ছিল। এই যে কোথায় গেল, এই আমি এখানে দাগ দিয়ে দিয়ে 15টা দাগ দিয়ে দিচ্ছি, 15টা ভুল করে দাগ দিই, 15টা এটা হবে না, 15টা দাগ দিচ্ছি। নিচের কোনটির পরিবর্তন হলে, নিচের কোনটির পরিবর্তন হলে জিএনপির পরিবর্তন হবে? দেখ, আমাকে যদি বলে না, এটা কিছুক্ষণ আগেই বললাম, আগেরটাই বুঝলাম, জিএনপির পরিবর্তন বলতে কি বোঝো? ধর সাপোজ ধর 2000 সালে, ধর আমার 2000 সালে ধর আমার জিএনপি ছিল 1 লাখ। এই বছর আমার জিএনপি ধর 2025 সালে জিএনপি বেড়েছে কি বাড়েনি, কি করে বুঝবি? কি করে বুঝতে হয় জানিস তো? মেনলি ব্যাপারটা কি হয়, এই জিএনপির পরিবর্তন কখন বোঝায়, দাম পরিবর্তন হলে জিএনপি পরিবর্তন হয়, উৎপাদন পরিবর্তন হতে হয়। বুঝতে পারলি তো কি বললাম? দেখ, ওই 2000 সালে একটা জিনিস তৈরি একটা জিনিসের প্রাইস তো 10 টাকা ছিল, আজকে তো ওই 10 টাকা ওই জিনিসটা পাওয়া যাবে না। মেন হচ্ছে জিএনপি পরিবর্তন বলতে কি বোঝায়, প্রোডাকশন, প্রোডাকশনটাই হচ্ছে মেন, তাই তো? তাহলে লেখ 15 অ্যান্সারটা কি হবে, বি। বুঝতে পারলি, মনে থাকবে তো এটা? মনে থাকবে তো কি বললাম? তুই ভাব না, 2000 সালে তুই ধর 2000 সালে ধর একটা ড্রেস কিনতি, সেই ড্রেসটার দাম তো ছিল 100 টাকা, আজকে ধর ওই ড্রেসটার দাম 800 টাকা। তাহলে তাহলে কি হলো, 2000 সালে তুই একটাই তৈরি করতি, আজকেও একটাই তৈরি করছিস, জিএনপি চেঞ্জ হয়নি, সে দাম তো বেড়ে গেছে, দাম বাড়লে জিএনপি পরিবর্তন বলে না। উৎপাদন বাড়তে হবে, যদি উৎপাদন যদি সেম থাকে তাহলে জিএনপি চেঞ্জ হলো না, উৎপাদন যদি বেড়ে যায় তাহলে জিএনপি পরিবর্তন হয়েছে। উৎপাদন বেড়ে গেলে বা কমে গেল, উৎপাদন যদি বেড়ে যায় তাহলে জিএনপি বাড়ছে, উৎপাদন কমে গেলে জিএনপি কমছে। ওই যে বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় মানে কি, এনএফআইএ,
যদি জিএনপি থেকে বাদ দেওয়া হয়, দেখি তো কি হয়, দেখি তো, দেখ এখানে লেখ, দেখ না, তুই লেখ এখানটায়, আমি লিখছি। জিএনপি থেকে যদি আমি এনএফআই এ বাদ দিই, কি লিখলাম, জিএনপি থেকে যদি আমি এনএফআই এ বাদ দিই, বুঝতে পারলি তো? তাহলে এনএফআই কখন বাদ দেওয়া যায়? আচ্ছা তুই বল, এমনি এমনি মাথা খাটিয়ে বল দেখি এটা কি হতে পারে। এটা কি না লিখলেও চলবে, আজকে তো অঙ্ক পরীক্ষাগুলো দিবি, জানিস এমনি বের করতে পারি, বল না মাথা খাটা দেখি। জিএনপি থেকে এনএফআই এ বাদ দিলে কি বেরোয়? এনএফআই এ বেসিক্যালি কখন লেখা মনে পড়ছে? ন্যাশনাল আর ডোমেস্টিক। তাহলে জিএনপি থেকে এনএফআই এ বাদ দিলে আমি বলতো এটাকে জিডিপি বলে। এবার দেখ ওখানে জিডিপি বলে কোনো অপশন আছে, করছো? হ্যাঁ এই 16টা, বুঝতে পারলি তো? এবার 17টা পেনশন, বেকার ভাতা, বন্যাত্মান প্রভৃতি কোন শ্রেণীভুক্ত? এইগুলো পেনশন, পেনশনের টাকা পায়, বেকার ভাতা পায়, বন্যাত্মান পায়, ঠিক আছে তো? এটা কোনটা? কি মনে হচ্ছে 17টা কি হতে পারে? এটা কি উপাদান আয়, এটা কি স্থানান্তর আয়, এটা কি হস্তান্তর আয়, নাকি কোনোটি নয়? হস্তান্তর প্রদান, সেটা হবে কারেক্ট অ্যান্সার। 17টা সি, লেখ 17টা সি। 18টাই আজ 100টা পড়ালাম, এই পরের ক্লাসে আসবে, পরের ক্লাসে আমি এই 100টার উপর পরীক্ষা করবো। নেক্সট ক্লাস মানে নেক্সট সানডে 100টার উপর পরীক্ষা, ঠিক আছে? 100টার উপর পরীক্ষা মানে এইগুলোই থাকবে, এর বাইরে কি দেবো, এইগুলোও দিল। এগুলো তুই জাস্ট কেন দিচ্ছি, এগুলো তুই পড়ে ফেল, পড়ে ফেল, রেডি করে ফেল। মানে আমি পড়ালে হবে না, তোর কতটা পড়া কমপ্লিট, ঠিক আছে তো? আর হ্যাঁ পরের রবিবার। 18টা জাতীয় আয় পরিমাপের সময় নিচের কোনটি বাদ দেওয়া হয়? জাতীয় আয় পরিমাপ করার সময় নিচের কোনটি বাদ দেওয়া হয়, বল। তুই যখন ন্যাশনাল ইনকাম বের করতি তার মধ্যে কোনটা তুই নিতি না? ন্যাশনাল ইনকাম কাউন্ট করার সময় কোনটা নিস না তুই? তুই ন্যাশনাল ইনকাম যখন আমরা বের করি তখন কি হস্তান্তর প্রদান নিই? ন্যাশনাল ইনকামে কি জাতীয় আয়ের মধ্যে কি হস্তান্তর আয় আসে? না, তার মানে এটা নেই না। মূলধনী লাভ, এটাও আসে না। বেআইনি কাজকর্ম, এটাও আসে না। তাহলে কোনোটাই আসে না, কারেক্ট অ্যান্সার হবে উপরের সব। তাহলে কি হবে? টি। 18টা টি, 19-এ চলে যায়। বলছে কি, মুক্ত অর্থনীতিতে সরকারি কাজকর্ম থাকলে নিচের কোনটি জাতীয় আয়ের সমান? ও, মুক্ত অর্থনীতি বলছে ওপেন ইকোনমিতে, ওপেন ইকোনমিতে সরকার আছে, সরকার আছে, তাহলে কি হবে? ফর্মুলা সি আই জি। মুক্ত অর্থনীতি সি আই জি, আর একটা কে আসবে? বিদেশে তো আসবে, মুক্ত বলেছে, সি আই জি আর এক্স মাইনাস এম, তাহলে এটা কোনটা আছে? এখানে একটু তো আচ্ছা লাগছে, আমি ঠিক করে বলে দিচ্ছি কোনটা হবে অ্যান্সারটা, ঠিক আছে তো? 19-এরটা না বি হবে। এই যে এটা লেখা ছিল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, তাহলে এটা হবে 19-টা বি, ঠিক আছে? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। আমি পরে এটার মানে পিডিএফটা একবার পাঠিয়ে দেবো, ঠিক আছে তো? এই পেজটা মেনলি এই পেজটার জন্যই পাঠিয়ে দেবো। কোন দ্রব্যের উপাদান ব্যয়, কোন দ্রব্যের উপাদান ব্যয়, আচ্ছা উপাদান ব্যয় মানে আমি তোকে লিখে দিচ্ছি, ও তোকে কি বের করতে বলেছে? বলছে উপাদান ব্যয় মানে এফসি বের করে দাও, এফসি। ও তোকে বললো আমি তোমাকে এমপি দিয়ে দিলাম, তুমি এফসি বের করো, এটাই বলতে চাইছে, দেখ। ও তোকে বলেছে তুমি এফসি বের করে দাও, আমি তোমাকে এমপি দিয়ে দিয়েছি, শিখিয়েছিলাম তো। এমপি থেকে কি করলে এফসি হয়? নেট ইনডাইরেক্ট ট্যাক্স, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। এফসির সাথে যদি তুই সরি, এমপি থেকে কি করলে এফসি হবে? এমপি থেকে নেট ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দিলে মাইনাস করবো নেট ইনডাইরেক্ট ট্যাক্স। তারপরের লাইনে একটু ভাঙলে এমপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি, তাহলে দেখ এরকম কোনো অপশন আছে? এমপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি, 20টা, এই দেখ এমপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি, এটা হবে correct answer। 20টা, ঠিক আছে? বি, 20টা বি, বুঝছিস না? 21 বলছে এর মধ্যে কোনটা ভুল, দেখি। ব্যক্তিগত আয় আমি করেছিলাম মনে করে, তুমি অঙ্কগুলো করার আগের ক্লাসেই মনে করেছিলাম, এই চ্যাপ্টার অঙ্কগুলো করেছিল। বলছে ব্যক্তিগত আয় থেকে যদি তুই জাতীয় আয় বাদ দিস এবং হস্তান্তর আয় যোগ করিস, বলছে কোনটা ভুল, এর মধ্যে কোনটা ভুল বলেছে। ও আচ্ছা তাই বলুন, কেমন লাগছে এটা? ব্যক্তিগত আয় ইকুয়াল টু, ব্যক্তিগত আয় ব্যাপারটা কি? ব্যক্তিগত আয় কি জাতীয় আয়ের সাথে হস্তান্তর আয় যোগ করলে তাকে ব্যক্তিগত আয় বলে, ঠিক? এটা ঠিক, সত্যি তো। যদি মনে না থাকে, যদি ভুলে যাস আগের ক্লাসগুলোতে
এই চ্যাপ্টারের উপর অঙ্ক করেছিলাম, বুঝিস, এই চ্যাপ্টারের উপর বেশ কিছু অঙ্ক করেছিলাম, 15টা অঙ্ক করেছিলাম, 15টা আর 10টা, মানে 25টার মতন অঙ্ক করেছিলাম। অঙ্কগুলো দেখবি লাস্টের দিকে অঙ্কগুলো ছিল ফর্মুলা লিখে দিয়েছিল। মানে ব্যক্তিগত আয় বের করার নিয়মটা কি, জাতীয় আয়, জাতীয় আয়ের সাথে হস্তান্তর আয় যোগ করে। আচ্ছা তুই বল, হস্তান্তর আয় ব্যক্তিগত আয়ের মধ্যে পড়ে কি করে? তুই যে লক্ষ্মীর ভান্ডার টাকা যদি পা, এটা তো ব্যক্তিগত আয়ের মধ্যে পড়ে কি করে? তুই কন্যাশ্রীর টাকা পেলি, তুই যদি কন্যাশ্রীর টাকা পাস, এটা তো ব্যক্তিগত আয় পড়ে কি করে? আরে তুই 2 টাকা তুই খরচা করবি, অন্য কেউ খরচা করতে পারবে? তাহলে হস্তান্তর আয় তো ব্যক্তিগত আয়ের মধ্যে পড়ে, তাই তো? তার মানে এটা ঠিকই আছে, ব্যক্তিগত আয়ের মধ্যে কি বলে, জাতীয় আয় প্লাস হস্তান্তর আয়, এটা ঠিক। এটা ঠিক বলছে, ভুল কোনটা? এটা ঠিক, ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়। আচ্ছা, ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় মানে, এই ব্যয়যোগ্য আয় মানে জানিস তো, তোর কাছে যে আজকে ধর আমার আমার ঘরে বা আমার কাছে যে টাকাটা আছে, সেই টাকাটা আমি কি করতে পারি? খরচা করতে পারি না? যেটা আমার, তাহলে এটাকে বলতে পারি ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়। ব্যক্তিগত, আজকে ধর তোর বাবার কাছে যে টাকাটা আছে, তোর বাবার কাছে যে টাকাটা, সেটা ব্যক্তিগত আয়, ঠিক আছে? আর ওটা ব্যয়যোগ্য, ওই টাকায় যে বাবা খরচা করো, ওটাকে বলতে পারি ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়। বলতে পারলি? আমি বলেছিলাম আগের দিন বলেছিলাম ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় কাকে বলে, লিখিয়েছিলাম ইংলিশে, ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়। এটা বের করার ফর্মুলাটা কি বলছে, ব্যক্তিগত আয়। আজকে ধর আমার ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় মানে যেই টাকাটা আমি খরচা করতে পারবো। আচ্ছা, আমরা কোন টাকা খরচা করতে পারি জানিস তো? আজকে আমি যে টাকাটা ধর পড়ি, যে টাকাটা ইনকাম করলে, ধর আমি ধর এই মাসে যত টাকা বা এই বছর আমি যত টাকা ইনকাম করলাম, ইনকাম যত টাকা ইনকাম করি, তার মধ্যে কিছু টাকা কাকে দিতে হয় জানিস? সরকারকে দিতে হয়। কি দিতে হয়? ট্যাক্স। তাহলে আমার ব্যক্তিগত আয় থেকে যদি সরকারকে ট্যাক্স বাদ দিই, যেটা পড়ে থাকে তাকে বলে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়। তাহলে বলেছিলাম মনে পড়ে, ডিসপোজেবল ইনকাম কাকে বলে? পার্সোনাল ইনকাম মাইনাস, বুঝলে তো, ট্যাক্স। পার্সোনাল ইনকাম মাইনাস পার্সোনাল ট্যাক্স। তাহলে এটাও ঠিক লাগছে আমার কাছে। এবার বলছে বাজার দাম ইকুয়াল টু ছিল, ইকুয়াল, বাজার দাম বের করার নিয়মটা কি? বলছে উপাদান ব্যয়ের সাথে যদি তুমি পরোক্ষ কর যোগ করো, তার থেকে ভর্তুকি বাদ দাও, তাকে বাজার দাম বলে। এটাও ঠিক। তার মানে ঠিক নয় কোনটা জানিস তো? দেখ ভালো করে দেখ, জিএনপি বলছে, জিএনপি বের করার ফর্মুলা কি? তুই নর্মালি বল, জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে জিএনপি হয়, নাকি জিডিপির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে জিএনপি? বল দেখি। আমি আবার বলছি, ওরা কি লিখতে চেয়েছে ওরা লিখতে চেয়েছে, বলছে জিএনপি বের করার ফর্মুলাটা কি জানিস? জিডিপির সাথে, ভালো করে শুনবি, জিডিপির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করিস তাহলে জিএনপি। না, একটু ভুল লিখে দিলাম, 1 মিনিট। এই দেখ, জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে জিএনপি হয়, ডেপ্রিসিয়েশন বাদ দিলে জিএনপি হয়। তার মানে ওরা কি লিখেছে, স্যার জিডিপির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করে জিএনপি। এটা ভুল লিখে, তাহলে ভুল কোনটা? এই চারটের মধ্যে ভুল কোনটা দাঁড়ালো? লাস্টেরটা, 21এরটা ঠিক, 22এরটা। বাজার দামে জাতীয় আয় প্লাস ভর্তুকি মাইনাস পরোক্ষ কর। তাহলে বাজার দাম মানে এমপি শিখেছি। এ দেখ, লিখে লিখে করাচ্ছে। 21এরটা, সরি 22এরটা, বলছে বাজার দামে জাতীয় আয় মানে এনএনপিএম। কি বলেছে? এনএনপিএম। বলছে এর সাথে যদি তুমি সাবসিডি যোগ করো আর যদি ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দাও, তাহলে যেটা বেরোয় তাকে কি বলে জানিস? আমি বলছি এনএনপিএফসি, এটাকে বলে এনএনপিএফসি। তো দেখ কি করে, যদি ভুলে যাস তাহলে কি শিখিয়েছিলাম? আমি বলেছিলাম তোকে বের করতে, কি বলেছে? এনএনপিএফসি দিয়ে দিয়েছে। এনএনপিএমপি, দেখ ঠিক করলাম না ভুল করলাম এক্ষুনি বেরিয়ে। এমপি থেকে এফসি বের করতে গেলে কি করতে হয়? এনআইটি মাইনাস করতে। কি করতে হয়? এনআইটি মাইনাস করতে, বলেছিলাম না? আর এনআইটি মানে কি? মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি, তাই তো লেখা আছে। তাহলে কোনটা হবে? এনএনপিএফসি। কারেক্ট আনসার কি হবে? এনএনপিএফসি। কোথায় ছিল এনএনপিএফসি? বল, কতটা করছিলাম বল আমরা এটা? 22। এনএনপিএফসি, উপাদান ব্যয় জাতীয় আয়। জাতীয় আয়ের পরিমাপের মধ্যে কোনটি সবচেয়ে বড়? বল, বলতে পারবি এই আনসারটা? জাতীয় আয় যে আমরা পরিমাপ করি, তার মধ্যে কার ভ্যালু বড় হয়? জিএনপির ভ্যালু বড় হয়, এনএনপির ভ্যালু বড় হয়, ব্যয়যোগ্য আয় বড় হয়, নাকি ব্যক্তিগত আয় বড় হয়? বল, একদম সোজা কথা, 100% নয়, 100% নয়। ঠিক আছে, বল দেখি কোনটা হতে পারে। তুই যখন জাতীয় আয় বের করতি না, জাতীয় আয়ের মধ্যে কোন ভ্যালুটা বড়? জিএনপির ফুলফর্ম কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এনএনপির ফুলফর্ম কি? নেট ন্যাশনাল প্রোডাক্ট। কার ভ্যালু বেশি হয়? গ্রসের ভ্যালু বেশি হয়, গ্রস। অ্যান্সার হবে জিএনপি। তো এই সেটটা লিখতে হবে। সোজা কোশ্চেন, মাথা খারাপ হবে। বাজার দামে জিএনপি আর উপাদান ব্যয় জিএনপির মধ্যে পার্থক্য কি? 23এরটা এ হলো, 24এরটা
24 বলছে কি বাজার দামে জিএনপি, ঠিক আছে তো, জিএনপি এমপি আর উপাদান ব্যয় এনএনপি, এদের মধ্যে ডিফারেন্স কোথায় জানিস? জিএনপি এমপি তো বললাম, এমপি আর এফসি মধ্যে ডিফারেন্সটা কোথায়? নেট ইনডাইরেক্ট ট্যাক্স। কোথায় ডিফারেন্স? নেট ইনডাইরেক্ট ট্যাক্স কোথায় লেখা আছে? এই যে মনে হচ্ছে বিটটা, দেখ বিটটা নিট পরোক্ষ কর, বিটটা নিট পরোক্ষ কর 24 লিখবি। তাই তো, এই ঠিক বললাম। আচ্ছা ভুল বলেছি না, এটা ভুল বলেছি, এটা ভুল বলেছি। কেন ভুল বলেছি দেখ, আমি খেয়াল করেছি বাজার দাম আর উপাদান ব্যয়, বাজার দাম আর উপাদান ব্যয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে নিট পরোক্ষ কর, ঠিক আছে, মানে যেটা এটা হতে পারে। কিন্তু শুধু এটাই বলে, আর কি বলেছে এখানে জি লেখা আছে আর এখানে এন লেখা আছে, জি আর এর মধ্যে ডিফারেন্সটা কি? ডেপ্রিসিয়েশন না? তাহলে কারেক্ট অ্যান্সার এটা হবে। আমি পুরো প্রথমে না পুরো খেয়াল করিনি, এবার খেয়াল করো। অবচয় আর নিট পরোক্ষ। 25 তুই বল দেখি, চেষ্টা কর, বলে দেবো। এনএনপি আর এনডিপির মধ্যে ডিফারেন্স কি? এনএনপি এন এন মিলে গেছে, পি পি মিলে গেছে, এখানে এন আর টি, মাঝখানে এন আর টি, এই এন আর টি ডিফারেন্সটা কি বলতো? ভুল। এন আর টি মাঝখানেরটা দেখ, প্রথমটা অবচয়, মাঝখানেরটা বিদেশ, আর লাস্টেরটা নেট ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে এই এন আর টির মধ্যে ডিফারেন্সটা কি? বিদেশ থেকে প্রাপ্ত আয়। তাহলে দেখ বিদেশ থেকে নিট আয় আছে কিছু? 25 কত হচ্ছে? বি। 26 সাধারণভাবে জাতীয় আয় বলতে বুঝি, সাধারণভাবে জাতীয় আয় বলতে কি বুঝি? সাধারণভাবে জাতীয় আয় বলতে কি বোঝায়? এনএনপিএফসি, কি বললাম? এনএনপিএফসি আছে, এনএনপিএফসি দেখ কোথাও আছে এনএনপিএফসি? হ্যাঁ আছে, কিন্তু খোঁজ কোথায় আছে? ডিটটা এই যে উপাদান ব্যয় মানে এফসি, উপাদান ব্যয় মানে এফসি, এনএনপিএফসি, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে তো। 26 হবে ডি। 27 বল বল, চেষ্টা কর। জিডিপি আর এনডিপি ডিফারেন্সটা খোঁজ। ডিপি ডিপি মিলে গেছে, জি আর এন, প্রথমটার ডিফারেন্সটা কি বলে? অবচয়। বারবার বলছি প্রথমের ডিফারেন্সকে বলে অবচয়। তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে? অবচয় ব্যয়। 27 হবে বি। 28 জাতীয় আয়, জাতীয় আয় মানে কি? জাতীয় আয় মানে স্যার এনএনপি, জাতীয় আয় মানে এনএনপি, এনএনপি বের করার ফর্মুলা কি? বা এনএনপি এফসি বলে দেয়, এনএনপি এফসি বলে দেয়। স্যার এখানে শুধু জিএনপি জিএনপি এনপি এগুলো কি দিয়েছে? এফসি না এমপি? কিছু না বলেছে মানে এমপি দিয়েছে। কি লিখেছি দেখ, এমপি থেকে এফসি লিখতে নেট ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দিতে হয়, নেট ইনডাইরেক্ট ট্যাক্স খোঁজ। নেট ইনডাইরেক্ট ট্যাক্স মানে ইনডাইরেক্ট ট্যাক্স বা সাবসিডি যোগ। তাহলে কি বলবো? ইনডাইরেক্ট ট্যাক্স বাদ সাবসিডি যোগ। কোথায় আছে ইনডাইরেক্ট ট্যাক্স বাদ আর সাবসিডি যোগ? স্যার এই দেখুন, এই দেখুন স্যার, ইনডাইরেক্ট ট্যাক্স বাদ আর সাবসিডি যোগ। বুঝতে পারলি কোনটা হবে? তো এই যে এই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম কি দেখেছি, এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম কি আছে? সব অঙ্ক, সব অঙ্ক, ম্যাক্সিমাম অঙ্ক, ম্যাক্সিমাম ফর্মুলা বেস। তো সুতরাং ফর্মুলা ক্লিয়ার না হলে কিন্তু হবে। আর ফর্মুলা কিছু মুখস্থ করে, মুখস্থ করে টেকনিক্যাল ইংলিশ শিখিয়ে দিতে গেলে বলছে কিসের সংশোধন আনতে জিএনপি সংশোধন ডিফ্লেটর ব্যবহার করা হয়? এত সিম্পল কথা, একদম সিম্পল কোশ্চেন বলে অলরেডি আগে বলে দিয়েছে। জিডিপি ডিফ্লেটর কেন করা হয়? কেবলমাত্র দাম বাড়ার জন্য কি জিডিপি ডিফ্লেটর করা হয়? দাম কমার জন্য করা হয়? নাকি তোর জিডিপি ডিফ্লেটর করা হয় দাম বাড়া আর কমা জানার জন্য? জিডিপি ডিফ্লেটর করা হয় দাম বাড়া এবং কমা দুটোর জন্য, দুটোর জন্য। জিডিপি ডিফ্লেটর কিন্তু শুধু বাড়ার না, কমার জন্য, দুটোর জন্যই হয়। নিচের কোনটি জাতীয় আয় পরিমাপ পদ্ধতিতে? বল না, এটা এর চেয়ে সোজা কোশ্চেন কি হবে? এর চেয়ে সোজা কোশ্চেন পরীক্ষায় কি দিতে পারবে? এর চেয়ে সোজা কোশ্চেন কখনো এক্সপেক্ট করবেন পরীক্ষায় কি দিতে পারে? ওই জাতীয় আয় পরিমাপের কটা পদ্ধতি ছিল বল দেখি? জাতীয় আয় তিনটে, কি কি বল? ইনকাম মেথড, প্রোডাক্ট মেথড আর একটা এক্সপেন্ডিচার মেথড, ঠিক আছে? তার মানে এইটাকে বলে প্রোডাক্ট মেথড, ঠিক আছে, এটাকে বলে ইনকাম মেথড, ঠিক আছে তো। এক্সপেন্ডিচার মেথড এখানে লিখে নি, বুঝিস তো। এই উৎপাদন পদ্ধতিরই আর একটা মূল্য সংযোজন, এর মধ্যে আর কি মিক্স করে দেয়। তার মানে এখানে কোনটা হবে না দেখে কি নয়, কোনটা ওই অর্থের যোগান পদ্ধতি হবে কারেক্ট আছে, ঠিক আছে তো। 31 অবচয় বলতে নিচের কোনটির মানে হ্রাস বোঝায়? অবচয়, আচ্ছা ও তো নেই অন্য স্ট্রিমের স্টুডেন্ট, ঠিক আছে, তুই তো কমার্সের স্টুডেন্ট, বল তোমরা যারা কমার্সের স্টুডেন্ট বলতেই পারবি অবচয়। অবচয় মানে কি? ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কারো করা হয় ফিক্স অ্যাসেটস এর ডেপ্রিসিয়েশন। তার মানে এখানে কোনটা ফিক্স, এর মধ্যে পড়ে কোনটা মনে ফিক্স অ্যাসেট লেখা? এটা কোনটা? এ দেখ এ নম্বর পয়েন্ট কি বলছে? মূলধনী সরঞ্জাম, এটাই ফিক্স অ্যাসেট, এটাই ফিক্স অ্যাসেট। মানে মূলধনী সরঞ্জামের যদি কমে যায়, মূলধনী সরঞ্জাম মানে হচ্ছে তোর বাড়ি, কলকারখানা, যন্ত্রপাতি, এইগুলোকে বলে মূলধনী সরঞ্জাম। তো এইগুলোর ভ্যালু যদি কমে যায় তাকেই ডেপ্রিসিয়েশন।
ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার হবে মূলধনী সরঞ্জাম। 32-এরটা, নিচের কোনটির ক্ষেত্রে বাজার দামে এনএনপি মানে এনএনপি এমপি ইকুয়াল টু উপাদান ব্যয় এনএনপি হবে, মানে কি বলছে বলতো, ওরা বলতে চাইছে এনএনপি এমপি আর উপাদান ব্যয়ে এনএনপি মানে এনএনপি এফসি। এনএনপি এনএনপি মিলে গেল, মেন সমস্যা কোথায়, এমপি আর এফসি। তাহলে এমপি আর এফসি কখন সমান হবে, এমপি আর এফসি ডিফারেন্স কেন হয়, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। এমপি আর এফসি, এমপি আর এফসি কখন হয়, এমপি আর এফসি নেট ইনডাইরেক্ট ট্যাক্স। বলছে এমপি আর এফসি কখন সমান হবে, আরে ভাই সিম্পল ব্যাপার, যখন 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 নেট ইনডাইরেক্ট ট্যাক্স শূন্য হবে, যখন নেট ইনডাইরেক্ট শূন্য হবে মানে মানে ইনডাইরেক্ট ট্যাক্স আর সাবসিডি সমান হবে। দেখতে এরকম কিছু আছে, বলছে যদি প্রত্যক্ষ কর না থাকে, বেকার কথা, যদি পরোক্ষ কর না থাকে, ঠিক আছে, যদি কোনো ভর্তুকি না থাকে, কারেক্ট অ্যান্সার আমার কাছে মনে হচ্ছে যদি কোনো পরোক্ষ কর বা ভর্তুকি না থাকে অথবা পরোক্ষ কর ইকুয়াল টু ভর্তুকি, এটা কারেক্ট অ্যান্সার, ডি। এটা বেশি কারণ ডিটা কারেক্ট অ্যান্সার, 32-এরটা ডি হবে। 33, বদ্ধ অর্থনীতি মানে ক্লোজ ইকোনমিতে, ক্লোজ ইকোনমিতে কে থাকে না, ক্লোজে কে থাকে না বল, কে থাকে না, ক্লোজে কে থাকে না, ক্লোজ ইকোনমিতে কে থাকে না, বিদেশ 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 বিদেশ, এই যে 33-টা হবে। 34, বলছে নিচের কোনটি ভুল, এর মধ্যে কোনটা ভুল বলেছে, 34 এর মধ্যে কোনটা ভুল, এর মধ্যে কোনটা ভুল দেখ দেখি, দেখ এনে করালাম, আজকেই তো করালাম, অঙ্ক তো কতবার করিয়েছি, এখানে দেখ প্রথমে এন, এখানে প্রথমে জি, তাহলে ডিফারেন্সটা কার, জানিস এন এর সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে তো জি হয়, এটা ঠিক। এনএনপি এমপির সাথে এনএনপি এমপির সাথে যদি ভর্তুকি যোগ করিস, এনএনপি এমপির সাথে যদি ভর্তুকি মানে সাবসিডি যোগ করিস, তাহলে কি হবে, উপাদান ব্যয় এনএনপি, ও তো জাস্ট বেকার কথা বলেছে, বেকার কথা বলেছে, আমি তোকে বলে দিচ্ছি কি বলছে। এই যে এনএনপি এমপির সাথে যদি ভর্তুকি যোগ করিস আর যদি সাবসিডি বাদ দিস, এই দেখ ডান দিকে পরোক্ষ কর আছে, যদি বাঁ দিকে পাঠাস তাহলে কি হবে, মাইনাস পরোক্ষ কর। তাহলে আমি কি বলতে পারি, এনএনপি এমপির সাথে দেখ না এখানে লেখা ছিল, আমি এই মতো লিখলাম না, এই এনএনপি এমপির সাথে যদি সাবসিডি যোগ করে ইন্ডিয়ান বাদ দিলে কি হচ্ছে, এনএনপি এফসি হচ্ছে, তাহলে এটাও তো তোর কাছে কি বলছে, ঠিক, এটাও ঠিক। জিএনপি বের করার ফর্মুলা কি, জিডিপির সাথে, জিডিপির সাথে ডি আর এটা এন, এটা ভুল আমার কাছে, সিটটা বলছে এটা ভুল লাগছে, আমার কাছে সিটটা ভুল লাগছে, দেখ তো 34টা সি বললাম, হ্যাঁ তুই বল, এইগুলো না তোকে আবার বারবার বলছি ফর্মুলাটা ক্লিয়ার হতে হবে, বুঝতে হবে, মুখস্থ না, তুই ফর্মুলা মুখস্থ করলে ভুলে যাবি, ফর্মুলা যে শিখিয়েছিলাম ওই শেখাটা মনে রাখতে হবে, কারণ এখানে কি দেখ, এখানে মাঝখানে এন, এখানে মাঝখানে ডি, তাহলে এই ডি আর এন এর মধ্যে ডিফারেন্স, ডি আর এন এর মধ্যে ডিফারেন্স, তাহলে জানিস তো ডির সাথে কি করলে এন হয়, মানে ডি মানে কি ডোমেস্টিকের সঙ্গে এনএফ আই যোগ করতে হয়, কিন্তু ওরা কি যোগ করেছে, পরোক্ষ ভুল করেছে, তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার, এখানে এই কোশ্চেনটার পুরো যে কোশ্চেনটা অ্যান্সার হবে। তুই বারবার একটা কথা বলবো পরীক্ষার হলে, আমি তোকে বলবো এর মধ্যে সবচেয়ে বেশি এমসিকিউ হয় কোনটা বুঝিস তো, ওই একটা চার্ট বক্স করে করে দিয়েছিলাম, ওই বক্সটা পড়ে গেলে আর থেকে এমসিকিউ, এমসিকিউ অঙ্ক শুরু হয়ে যাবে, ওই বক্সটা আর কিচ্ছু না, কোন বক্সটা মনে পড়ছে, ওই গ্রস নেট, গ্রস থেকে কি করে নেট ভাগ, ন্যাশনাল থেকে কি করে ডোমেস্টিক ভাগ, আর এমপি থেকে কি করে এফসিআই, এই তিনটে পড়ে গেলে আর কিছু পড়ার দরকার নেই, ইজিলি হয়ে যাবে। মাথা পিছু আয়, কতবার বলেছি, বহুবার বলেছি, মাথা পিছু আয় বের করার ফর্মুলা কি, জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে তাকে বলে মাথা পিছু আয়, কারেক্ট অ্যান্সার হবে 35-এরটা। 36-এরটা, নিচের কোন পরিমাপটি শেষ উৎপন্ন দ্রব্য সেবা কার্য অন্তর্ভুক্ত করে না, ঠিক আছে তো, দেখ তুই শেষ উৎপন্ন দ্রব্য আর সেবা কার্য অন্তর্ভুক্ত করে না কোনটা, 36-এর অ্যান্সারটা কি হবে, দেখ শেষ উৎপন্ন দ্রব্য আর সেবা কার্য অন্তর্ভুক্ত করে কোথায়, জিএনপি তে করে, জিডিপি তে করে, এনএনপি তে করে না কোনোটি, কোনোটি নয় হয়। এবার একটা অঙ্ক দিয়েছে, সুন্দর অঙ্ক দিয়েছে, দেখ তুই নিজে করতে পারবি, আজকে যে পরীক্ষা নিলাম একদম এরকম টাইপের অঙ্ক ছিল, ওরা বলেছে উপাদান ব্যয় জাতীয় উৎপাদন, জাতীয় উৎপাদন মানে জাতীয় আয়, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ জাতীয় আয় মানে জাতীয় ব্যয় মানেই জাতীয় উৎপাদন, সব একই জিনিস। উপাদান ব্যয় জাতীয় উৎপাদন 1600 কোটি, মানে কি বলেছে, উপাদান ব্যয় মানে স্যার এফসি, এনএনপি এফসি কত বলেছে বলে, এনএনপি এফসি 1600, এনএনপি এফসি বলে দিয়েছে 1600, ঠিক। এবার দেখ লিখবি কিন্তু
পরোক্ষ কর বলেছে কত, ইনডাইরেক্ট ট্যাক্স বলেছে 200, ইনডাইরেক্ট ট্যাক্স বলেছে 200, আর সাবসিডি কত বলেছে পর, বল 75, সাবসিডি বলেছে 75। তো কি বের করতে বলেছে, বলছে বলো এনএনপি এমপি কত হবে, এনএনপি এমপি কত হবে, তো শিখিয়েছিলাম এনএনপি এফসি। তাহলে এফসি থেকে এমপি এতে গেলে কি করতে হবে, এনআইটি যোগ করতে হয়, এনআইটি যোগ করতে হয়, এনআইটি। আর এনআইটি কাকে বলে, ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। 200 থেকে 72 বাদ দিলে কত হয়, 125, আর এটা 1600। তাহলে অ্যান্সার হয়ে গেল 1725। দেখাচ্ছে 1 মিনিট, 37টা কি হবে কি, ঠিক আছে হয়ে গেল 1725, বুঝেছিস, দেখাবো। 142 কত হলো, 1725। 38 টাকা। স্থির দাম, আবার বলছি স্থির দাম, স্থির দাম মানে কনস্ট্যান্ট প্রাইস। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট প্রাইস জাতীয় হয় মানে কি নমিনাল, কনস্ট্যান্ট প্রাইস কি বলেছিলাম বল, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট প্রাইস হলে রিয়াল জিডিপি হয়, ঠিক আছে, কনস্ট্যান্ট প্রাইস হলে কি হয়, রিয়াল জিডিপি। রিয়াল জিডিপি তোকে বের করতে বলেছে, ঠিক আছে। এবার রিয়াল জিডিপির ফর্মুলা কি হয়, তোকে লিখে দিচ্ছি রিয়াল জিডিপি ফর্মুলা কি হয়, লিখতে হবে, নি দেখ এখানে লেখা ছিল না রিয়াল জিডিপি, তুই এখান দিয়ে দেখে বলতে পারবি। তোকে যদি বলে রিয়াল জিডিপি বের করার ফর্মুলা কি বলবি, তুই বলতে পারিস, এই দেখ, এই দেখ, আমি এটাকে আমি আবার টুকছি, তাহলে কি বেটার হবে, নিচে লিখছি তাহলে বোঝাতে সুবিধা হবে। তাহলে এগুলো মুছে দিই, রিয়াল জিডিপি, তাহলে রিয়াল জিডিপি কি করে করতে হবে, দেখ জিডিপি ডিফলেটার ইনটু রিয়াল জিডিপি ইকুয়াল টু নমিনাল জিডিপি। কঠিনই না, জাস্ট একটা প্রমাণ মাথায় রাখলে হয়ে, ইনটু 100। তাহলে আমাকে বের করতে বলেছে কি, রিয়াল জিডিপি কি হবে, বুঝলি এবারে নাকি বুঝিস নি এটা কি করলাম, নমিনাল জিডিপি ইনটু 100 ডিভাইড বাই জিডিপি ডিফলেটার, কি বোঝা গেল কি বোঝা গেল না বল। দেখ কি বলেছে এখানে, খোঁজ, বলছে ফর্মুলা কি হবে, ফর্মুলা কি বললাম বল, ফর্মুলা বললাম স্যার আপনি নমিনাল জিডিপি বাই জিডিপি ডিফলেটার, নমিনাল জিডিপি, নমিনাল জিডিপি মানে কি বললাম, নমিনাল জিডিপি মানে কি বললাম, কারেন্ট প্রাইস, কারেন্ট প্রাইস, কারেন্ট প্রাইস মানে চলতি দামে জাতীয় আয় ডিভাইড বাই জিডিপি ডিফলেটার মানে দাম সূচক সংখ্যা ইনটু 100, তাহলে এটা হবে আছে, বলতে পারি কঠিন কিছুই না, ওইটাই, ওইটাই দিয়েছে। 38টা এ, 37টা তো ডি করলাম। 39, জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতিতে নিচের কোনটি অন্তর্ভুক্ত করা হয় না, জাতীয় আয় পরিমাপে কোনটা আসে না, খাজনা আসে, মজুরি আসে, অবন্টিত আসে না, পেনশন আসে না, 39টা সি হবে, 39টা কি হবে, সি হবে, 40টা। বলছে চলতি দামে জাতীয় উৎপন্ন কখন স্থির দামে জাতীয় উৎপন্নের চেয়ে বেশি হবে, খুব ভালো কোশ্চেন, সত্যি খুব ভালো কোশ্চেন দিয়েছে। বলতে চলতি দামে জাতীয় আয়, চলতি দামে জাতীয় আয় মানে তোকে বললাম নমিনাল জিডিপি, আর স্থির দামে জাতীয় আয় মানে রিয়াল জিডিপি। বলছে নমিনাল জিডিপি কখন রিয়াল জিডিপির চেয়ে বেশি হবে, যদি দাম স্তর বাড়তে থাকে, যদি দাম স্তর বাড়ে তাহলে আছে, যদি দাম স্তর বাড়ে তাহলে দেখ 40টা কি হতে পারে, দাম স্তর বাড়ে মানে কি বর্ধমান দাম স্তর বর্ধমান, ঠিক আছে। আমাকে একটু 5 মিনিট সময় দেবে, ব্যবহার করছি 5 মিনিট, জাস্ট 5 মিনিট।
40 অব্দি হলো। এবার 41 কি বলেছে? বলছে বদ্ধ অর্থনীতি মানে ক্লোজ ইকোনমিতে সরকারি আয় ব্যয় না থাকলে মোট চাহিদা কি হবে? তার মানে বদ্ধ অর্থনীতি ক্লোজে কি হয়? CIG, সরকার নেই, তাহলে CRI, তাহলে কোনটা হবে? এই যে 41টা সি। 42 বদ্ধ অর্থনীতি সরকারি ব্যয় থাকলে কি হবে? CIG, এই যে এটা বি হবে। 42টা বি, 41টা সি, 42টা বি। 43 মুক্ত অর্থনীতিতে সরকারি ব্যয় নেই ধরলে মোট চাহিদা কি হবে? বলছে ওপেন ইকোনমিতে সরকার নেই, ওপেন ইকোনমিতে সরকার নেই, তাহলে ফর্মুলা কি হবে? এমনি কি হয় ফর্মুলা? CI, বল ফর্মুলা বল, কি হবে ওপেন ইকোনমিতে? C+I+G+X-M। আচ্ছা লিখলাম X মাইনাস, ঠিক আছে? বলছে জি নেই, তাহলে কি হয় ফর্মুলা? C+I+X-M, তাহলে আছে C+I+X-M, মানে এইটা হবে, দেখ এইটা হবে। স্যার মাইনাস এম তো বলিনি, অ্যাকচুয়ালি মাইনাস এম দেয়নি, বুঝছ তো? মানে ওই এক্সটাকেই ধরে নিতে হবে। তাহলে এটা হবে অ্যান্সার 43টা সি। 43টা কি হবে? সি। 44 সরকারি ব্যয় আছে এরূপ কোন মুক্ত অর্থনীতিতে মোট চাহিদা কত? সরকারি ব্যয় আছে, সরকারি ব্যয় আছে ওপেন ইকোনমি, তাহলে কি হবে? CIGX সব করাই হবে। এই যে এটাও এ হবে, 44এরটা এ। 45 বল ওপেন ইকোনমিতে মোট যোগান কত হয়? এইমাত্র বললাম ওপেন ইকোনমিতে মোট যোগান, মোট যোগান মানে কি? মোট চাহিদা ইকুয়াল টু যোগান হবে, তাহলে ফর্মুলা কি হবে বল দেখি, ভাব চেষ্টা কর। মুক্ত অর্থনীতি মানে ওপেন ইকোনমিতে মোট যোগান কত হতে পারে? একটু ভাবতে হবে। বলতে পারবি? আইডিয়া খাটাতে পারবি? বলবো মুক্ত অর্থনীতিতে মোট যোগান কত হবে? মোট যোগান কত হবে? দেশ প্লাস বিদেশ, দেশ প্লাস বিদেশ, এটাই যোগান হবে। দেশ প্লাস বিদেশ, দেশ মানে কি? ওয়াই, দেশের জাতীয় ওয়াই, প্লাস বিদেশ থেকে মানে এম, ওয়াই প্লাস এম হতে পারে। এখানে অ্যান্সার হবে ওয়াই প্লাস এম। মুক্ত অর্থনীতিতে মোট যোগানের পরিমাণ ওয়াই প্লাস এম হবে, এটা হবে অ্যান্সার। বুঝতে পারলি? ওয়াই প্লাস এম, এম মানে কি? এম মানে বিদেশ, বুঝেছে? এম মানে কি? আমদানি, এম মানে কি? আমদানি, এম মানে কি? আমদানি। মানে আজকে ওপেন, তোর যদি দেশ যদি ওপেন ইকোনমি চলে, তাহলে ওপেন ইকোনমি দেশের জন্য মজুত রাখতে হবে পণ্য, আর বিদেশের জন্য তো মজুত রাখতে হবে। তাহলে বিদেশ মানে এম আর দেশ মানে ওয়াই। সরকারি ব্যয় আছে এরূপ কোন বদ্ধ অর্থনীতিতে দ্রব্যসামগ্রী বাজারে ভারসাম্য শর্ত কি? নরমালি সরকারি ব্যয় বদ্ধ অর্থনীতি কি হয়? CIG, বদ্ধ অর্থনীতি সরকারি ব্যয় আছে CIG। এই যে 46টা এ হচ্ছে। 47 সরকারি ব্যয় নেই মুক্ত অর্থনীতি, বল সরকারি ব্যয় নেই মানে গভর্নমেন্ট নেই, তাহলে কি হবে? CI আর X-M আছে। এই যে 47টা এ হবে। বুঝতে পারছিস? ব্যাপার করে দেখ, একই জিনিস বারবার ঘুরিয়ে ফিরিয়ে করছে ইচ্ছাটা। 48 মুক্ত অর্থনীতি বলেছে ওপেন ইকোনমিতে দ্রব্য সামগ্রীর বাজারে ভারসাম্যের সত্যটা কি? এটা বইতে লেখা নেই, তোকে বলে দিচ্ছি। দ্রব্য সামগ্রীর বাজারে ভারসাম্য সত্যটা কি জানিস তো? এর একটা আমি তোকে বলে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি, এখানে মানে তুই লিখে নিতে পারিস এক জায়গায়। দ্রব্য সামগ্রীর বাজারে বাংলাটা লিখে নিতে পারিস সেটা। দ্রব্য সামগ্রীর বাজারে ভারসাম্যের সত্ত্ব মুক্ত অর্থনীতিতে কি হবে? দ্রব্য সামগ্রীর বাজারে দ্রব্য সামগ্রীর বাজারে ভারসাম্যের সত্ত্ব কি হবে? মুক্ত অর্থনীতি, মুক্ত অর্থনীতি বাজারে দ্রব্য সামগ্রীর বাজারে দ্রব্য সামগ্রীর বাজারে ভারসাম্যের সত্ত্ব মুক্ত অর্থনীতি, মুক্ত অর্থনীতি। হ্যাঁ আমি বলে দিচ্ছি কি হয়, রুলটা কি? এস ইকুয়াল টু আই প্লাস এক্স মাইনাস এম, এটা হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা। এটা হচ্ছে ফর্মুলা, কি বললাম? এস ইকুয়াল টু আই প্লাস এক্স মাইনাস এম। কি বললাম? এস ইকুয়াল টু আই এক্স মাইনাস এম। তাহলে ওরা এখানে অপশন কি দিয়েছে? এরকম কোনো অপশন আছে? দেখ কোচ, এস ইকুয়াল টু আই দিয়েছে, স্যার এটা হবে না। এক্স ইকুয়াল টু এম দিয়ে এটা হবে না। এস মাইনাস এম,
দেখ অ্যাকচুয়ালি ফর্মুলা কি হতে পারে, দেখ সেকেন্ডেরটা হতে পারে এস, এই আইটাকে এই দিক নিয়ে চলে আই, এস মাইনাস আই ইকুয়াল টু এক্স মাইনাস এম আছে, এটা একটা অপশন। দেখ সেকেন্ড অপশনটা, দেখ সেকেন্ড অপশন এই যে এই অপশনটা হতো, এই অপশন এটাকে সাজালে এরকম দেখায়, ঠিক আছে। 48 বি, এটা বইতে লেখা নেই, হ্যাঁ আমি বলে দিলাম। 49, খুব ভালো কোশ্চেন দিয়েছে। বলছে এটা মাথায় রাখি, জাতীয় আয় যদি 5% বাড়ে, আমার আগে জাতীয় আয় যা ছিল ছিল, এখন জাতীয় আয় 5% বেড়ে গেল, 5%, 5 টাকা বাড়েনি, 5% বেড়েছে। এবার জনসংখ্যা আগে যা ছিল ছিল, এখন জনসংখ্যা 2% বেড়েছে। তেমনি নর্মালি ভাব জাতীয় আয়, আমি তোকে লিখে লিখে যাচ্ছি তাহলে বলতে যদি সুবিধা হয়। ধর আমরা কি শিখেছি, পার ক্যাপিটা ইনকাম লিখতে হবে, যা শুনে নিন। পার ক্যাপিটা ইনকাম কি হয়, এটাকে বের করার ফর্মুলা কি, এনআই না ন্যাশনাল ইনকাম ডিভাইড বাই পপুলেশন। সাপোজ ধর আমার ধর আগে ধর দেশে ছিল কত 10,000 ন্যাশনাল ইনকাম, সাপোজ মনে করছি, বাদ দে তুই বাদে নর্মালি ভাব। এখন ধর তুই তোর ঘর দিয়ে করছিস, তোর ঘরে ধর তোর ইনকাম 30,000, 30,000 টাকা ইনকাম হয়, ঠিক আছে। তো 5 জন মেম্বার, তাহলে কত হচ্ছে 6,000, 6,000 করে। এবার বলছে তোর ধর ঘরের ইনকাম 5% বেড়ে গেছে, ঘরের ইনকাম 5%, 30,000 ছিল 5%, কত হয় 30,000 5%, 1,500, মানে তোর কত হয়ে গেল এখন 31,500 হয়ে গেল, বোঝা গেল। এবার পপুলেশন কত পার্সেন্ট বেড়েছে বলতো, এখানে পপুলেশন কি বলে, পপুলেশন কত পার্সেন্ট বেড়েছে, পপুলেশন 2% বেড়েছে পপুলেশন। তাহলে পপুলেশন আগে ছিল 5, এখন 2% বেড়ে গেল, 5 ছিল 2% বাড়বে, মানে কত 0.4, 5.04 সাপোজ এরকম হলো। তাহলে কি হচ্ছে সেক্ষেত্রে, 31,500 ডিভাইড বাই 5.04 কত হচ্ছে 6,250। তাহলে ভাব আগে তোর পার ক্যাপিটা ইনকাম 6,000 ছিল, এখন পার ক্যাপিটা ইনকাম কত হলো, আগে পার ক্যাপিটা ইনকাম 6,000 ছিল, এখন পার ক্যাপিটা ইনকাম কত হলো 6,250, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পারলাম আমার পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেল, কি কেন বাড়লো, বাড়ার পেছনে কারণ না, ইনকাম কত পার্সেন্ট বেড়েছে 5%, পপুলেশন কত বেড়েছে, মানে ইনকামের তুলনায় পপুলেশন কম বেড়েছে, এই জন্য তো কি এটা ভালো। তাহলে এখন যদি বলে কত পার্সেন্ট মানে তোমার পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, তাই তো বলেছিল কোশ্চেনটা কি বলেছিল, বলছে মাথা পিছু আয় কতটা বাড়বে, কত পার্সেন্ট বাড়বে। তাহলে তুই মাথা পিছু আয় বাড়লো কত, 250, কততে 250 বাড়লো, 6,000-এ, তাহলে 100-তে কত, ওই 4.17%, এটা হচ্ছে অরিজিনালি ক্যালকুলেশন করে এটা বাড়ছে, মানে আমার এত পার্সেন্ট বাড়ছে, এটাই দাঁড়ালো। এবার দেখ এখানে কি বলেছে, এখানে অ্যান্সারটা কত হবে জানিস তো, এখানে অ্যান্সারটা কি হবে, দেখ এখানে অ্যান্সারটা ডাইরেক্ট আমি এত করে দেখতে হয় না, ডাইরেক্ট বলা যায়, বইতেও বলে দিই কথাটা। বলছে জাতীয় আয় যদি 5% বাড়ে আর জনসংখ্যা যদি 2% বাড়ে, তাহলে মাথা পিছু আয় বৃদ্ধির হার 3%, ঠিক আছে। এই 5 থেকে 2 বাদ দিলে 3, ঠিক আছে, 5 থেকে 2 বাদ দিলে 3। আচ্ছা, এটা পরেই ছিল। আমাদের দেশে কটা সেক্টর জানি, আমাদের দেশে কটা সেক্টর জানিস, আমাদের দেশে কটা সেক্টর, 3টে সেক্টর, মানে ওটা ওটা অন্য দিক দিয়ে তুই যেটা বললি ওটা না, আমাদের 3টে সেক্টর, কি কি, একটা প্রাইমারি সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর, একটা টার্সিয়ারি সেক্টর, মানে মাধ্যমিক ক্ষেত্র আর সেবা ক্ষেত্র। তো এখানে বলছে কোন দেশের অর্থনীতিতে 3টি ক্ষেত্রে বিভক্ত করা যায়, প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র আর একটা সেবা ক্ষেত্র, এই যে এটা হবে সেবা ক্ষেত্র। 51টা। নিট অর্থনৈতিক কল্যাণ ধারণাটি, এই নিট অর্থনৈতিক কল্যাণ এই ধারণাটি কে প্রবর্তন করেছেন, অধ্যাপক স্যামুয়েলসন। এটা তোকে পড়তে হবে, এটা তোকে পড়তে হবে, ঠিক আছে। এটা কে বলেছে, কে বলেছিল এটা তো আর বোঝার না, কোনো কথা কে বলেছে এটা তুই কি করে বুঝবি, এটা যে বলেছিল তার কথাটা পড়তে হবে, স্যামুয়েলসন, ঠিক আছে, স্যামুয়েলসন, এটা পড়বে। নিচের কোনটা সত্য নয়, নিচের কোন বক্তব্য সত্য নয়, বলছে কি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানে উৎপন্ন দ্রব্য সামগ্রীকে জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, হ্যাঁ এটা তো সত্য কথা। তারপর সরকারি ঋণের ওপর যে সুদ হয় সেটাকে জাতীয় আয়ের মধ্যে ধরা হয়, সরকারি ঋণের ওপর যে সুদ হয়
সেটাকে জাতীয় আয়ের মধ্যে ধরা হয় না। সরকারি ঋণের উপর যে সুদ, গভর্নমেন্ট লোনের মধ্যে ইন্টারেস্ট হয়, এটা জাতীয় আয়ের মধ্যে ধরা হয়। আর সরকারের হস্তান্তর আয়কে জাতীয় আয়ের মধ্যে ধরা হয় না। ঠিক আছে তো? তারপর হচ্ছে তোর বাজার দামের মধ্যে পরোক্ষ কর অন্তর্ভুক্ত থাকে। এগুলো সবই ঠিক। ভুল কোনটা? এটা থাকে থাকে নিচের কোন করটি বসানোর ফলে জাতীয় আয়ের পরিমাণ প্রভাবিত হয় না? ওই জাতীয় আয় প্রভাবিত করে কোন কর? বিক্রয় কর প্রভাবিত করে। মনে পড়ে? বিক্রয় কর, ওই নেট বললাম না ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স বারবার বলছিলাম, ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। আরে ইনডাইরেক্ট ট্যাক্সই হচ্ছে এক ধরনের বিক্রয় কর। ইনডাইরেক্ট ট্যাক্সের একটা উদাহরণ হচ্ছে বিক্রয় কর, বুঝতে পারলি? ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ হচ্ছে বিক্রয় কর। আচ্ছা, তারপর উৎপাদন শুল্ক কি? উৎপাদন শুল্ক হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। আমদানি শুল্ক কি? এটাও এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। মানে তিনটেই কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স। কিন্তু আয়করটা কি? এটা ডাইরেক্ট ট্যাক্স। অ্যাকচুয়ালি জাতীয় আয় পরিমাপ করতে লাগেই না, আয়কর লাগে না। জাতীয় আয় পরিমাপ করতে আয়কর লাগে। যা আমি তোকে বলেছি, জাতীয় আয় পরিমাপ করতে ডাইরেক্ট ট্যাক্স লাগে না। ডাইরেক্ট ট্যাক্স লাগে না। লাগে কোন ট্যাক্স? ইনডাইরেক্ট ট্যাক্স। এইবার তো বারবার করে বলছিলাম, এই জন্য তোকে যদি ভুলেও যাস, এটা আমি খুব ডিটেলস আর বলবো না, কারণ পুরোনো জিনিসটাকে তুলতে হবে। ঠিক আছে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে আয়কর। এটা বলছে কোনটা জাতীয় আয় পরিমাপ করতে কোনটা প্রভাবিত করে না? এটা হচ্ছে আয়কর। বাকিগুলো সব প্রভাবিত করে। মানে জাতীয় যদি ইনডাইরেক্ট ট্যাক্স থাকে, জাতীয় আয় চেঞ্জ হবে। তো যদি উৎপাদন শুল্ক, না বারবার করে একটা কথা বলছি, আমি কি লিখলাম ওইখানে? এমপি আর এফসি করার সময় ফর্মুলা কি লিখেছিলাম? নেট ইনডাইরেক্ট ট্যাক্স বলছিলাম না? নেট ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্সকে বাংলায় বলে পরোক্ষ কর। আর পরোক্ষ করের উদাহরণ হচ্ছে উৎপাদন শুল্ক এক ধরনের পরোক্ষ কর, বিক্রয় কর এক ধরনের পরোক্ষ কর, আর আমদানি শুল্ক এক ধরনের। সব করে পরোক্ষ কর। সব পরোক্ষ কর লাগে জাতীয় আয়, কিন্তু প্রত্যক্ষ কর লাগে না। তাই এখানে এই জন্য হলো আয়কর হচ্ছে এক ধরনের। এটা হলো কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি হস্তান্তর আয় নয়? এর মধ্যে কোনটা হস্তান্তর আয় নয়? সরকারি কর্মচারীদের বেতন, এগুলো হস্তান্তর আয় নয়। ঠিক আছে? এটা স্থানান্তর, এটা হস্তান্তর আয় নয়। কিন্তু সরকারি কর্মচারী কাজ করবে, বদলে বেতন পাবে, বাকি সব কর হস্তান্তর হয়। কোন দেশের জাতীয় আয় এবং জাতীয় উৎপাদন, কোন দেশের জাতীয় আয় আর জাতীয় উৎপাদন কি হয়? ৫৫ নম্বরটা, ৫৫ নম্বর না? হ্যাঁ, সমান হয়, সবসময় সমান হয়। ৫৬, জাতীয় আয় পরিমাপের পরিসংখ্যানগত অসুবিধা নিচের কোনটি নয়? এর মধ্যে কোনটা পরিসংখ্যানগত অসুবিধা নয়? এর মধ্যে কোনটা পরিসংখ্যানগত অসুবিধা নয়? দেখ, পরিসংখ্যান মানে জানিস? স্ট্যাটিস্টিক্স, ডেটা, সংখ্যা। তথ্য পাওয়ার অসুবিধা, তথ্য মানে তো পরিসংখ্যান লাগবে। ভুল তথ্য, ওখানেও পরিসংখ্যান লাগবে। উপযুক্ত শিক্ষিত কর্মীর অভাব। তার মানে এখানে বলছে জাতীয় পরিমাপের পরিসংখ্যানগত অসুবিধা নিচের কোনটি নয়? নিচের কোনটা পরিসংখ্যানগত অসুবিধা নয়? এই যে কাকে শেষ গন্তব্য বলা হবে সে সম্পর্কে মতভেদ। এটা হবে কারেক্ট আনসার। জিডিপি আর এনডিপির মধ্যে পার্থক্য কি? জিডিপি আর এনডিপি, জি আর এন মানে অবচয়। এটা হবে অবচয়। কারেক্ট আনসার হবে অবচয়। কোন অর্থনীতি জিএনপি আর জিডিপি সমান হবে? আমি আবার বলেছি, জিএনপি আর জিডিপি। জিএনপি আর জিডিপি মানে কি? ডিফারেন্সটা কোথায়? এনআরটি। এনআরটি মানে বিদেশ থেকে প্রাপ্ত অর্থ। তো বিদেশ থেকে প্রাপ্ত অর্থ লেখা আছে। দেখ, যখন তুই বলেছে এ ন্যাশনাল আর ডোমেস্টিক কখন সমান হয়? যদি বিদেশ থেকে প্রাপ্ত অর্থ কি হয়? শূন্য হয়। আর শূন্য হয় মানে আমদানি আর রপ্তানি কি হবে? সমান হবে। তা দেখ তো কোথায় আছে? এই দেখ, সিটটা হবে আনসার 58। 59, জাতীয় আয় পরিমাপের সবচেয়ে ভালো পদ্ধতি কোনটা? জাতীয় পরিমাপ তিনটে পদ্ধতি ছিল, ভালো পদ্ধতি কোনটা? এই এটা লাস্টেরটা। উৎপাদন পদ্ধতি এবং আয় পদ্ধতির সমন্বয়, দুটোকে মিক্স করাকেই বলা হয় ভালো পদ্ধতি। জাতীয় আয় পরিমাপের তিনটি পদ্ধতি কি কি? এই মধ্যে বলেছিলি ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড আর প্রোডাক্ট মেথড। তাই কোথায় আছে? কোনটা লেখা আছে? ইনকাম মেথড, প্রোডাক্ট মেথড আর এক্সপেন্ডিচার মেথড। এটা হবে এ। 60টা হবে 61। নিচের সমীকরণে এক্স আর ওয়াই এর পরিবর্তে কি বসলে সমীকরণটি যথাযথ হবে? দেখ, এফসি থেকে এমপি এতে গেলে কি করতে? এই মধ্যে বললাম এফসি থেকে এমপি এতে গেলে কি করতে হয়? নেট ইনডাইরেক্ট ট্যাক্স করতে হয়। এফসি থেকে এমপি এতে গেলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করতে হয়। নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ, নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ মানে, ভালো করে শুনবি কিন্তু, ইনডাইরেক্ট ট্যাক্স যোগ মানে ইনডাইরেক্ট ট্যাক্স যোগ আর সাবসিডি বিয়োগ। এটা হবে কারেক্ট অ্যান্সার। দেখ কোন অপশনটায় আছে? ইনডাইরেক্ট ট্যাক্স যোগ, ইনডাইরেক্ট ট্যাক্স যোগ আর সাবসিডি বিয়োগ। মানে ইনডাইরেক্ট ট্যাক্স যোগ আর সাবসিডি বিয়োগ।
এখানে বিয়োগ বলেছে এক্স, মানে সাবসিডি, সাবসিডি এক্স হবে সাবসিডি। কোথায় ছিল সাবসিডি? এই যে সাবসিডি। আর কি ছিল ওয়াই? কি ছিল ওয়াই? ওয়াই ছিল ইনডাইরেক্ট ট্যাক্স। এটা কি বুঝতে পেরেছিস? এখানে কিন্তু কমপ্লিকেট কোশ্চেন করেছে, এটা কমপ্লিকেট কোশ্চেন করেছে। রুল হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স যোগ হবে আর সাবসিডি বিয়োগ হবে। তাহলে তাহলে এখানে প্রথমে কি আছে? প্রথমটায় কি সাইন আছে? বিয়োগ। তাহলে বিয়োগ কি হবে? সাবসিডি, মানে প্রথম। তারপর প্লাস কি আছে স্যার? প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স। বুঝলি কোন অ্যান্সারটা হবে? এটা কমপ্লিকেট কোশ্চেন দিয়েছে, ওই পড়াশোনা করলে হবে না, বুঝতে হবে কোশ্চেন। 61 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে সি। 62 নিচের কোনটি জাতীয় আয়ের সমান নয়? আচ্ছা, জাতীয় উৎপাদন ইকুয়াল টু জাতীয় আয়, জাতীয় ব্যয় ইকুয়াল টু জাতীয় আয়, জাতীয় উৎপাদন ইকুয়াল টু জাতীয় আয়, কিন্তু জাতীয় সম্পদ ইকুয়াল টু জাতীয় আয় নয়। এটা হবে কারেক্ট অ্যান্সার। 62 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে ডি। 63 বলছে হস্তান্তর আয়ের সবচেয়ে ভালো সংজ্ঞা কোনটা? এর মধ্যে 4টে সংজ্ঞা দিয়ে কোনটা কোনটা ভালো সংজ্ঞা? বলছে যে আয় কোন অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে জড়িত থাকার জন্য উদ্ভব হয় না। মানে হস্তান্তর কাকে বলে? যে আয় কোনো অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে জড়িত থাকার জন্য উদ্ভব হয় না। এই যে তুই যে কন্যাশ্রীর টাকা পাচ্ছিস, সে কোনো অর্থনৈতিক কাজকর্ম নেই। এটা কারেক্ট অ্যান্সার লাগে। তারপর বলছি একে অপরের কাজ করার জন্য অনাদায়ী আয়, যে যা একজন ব্যক্তির আয় অন্যজনকে দেওয়া হয়, যা অনু উপার্জিত আয়। ঠিক আছে তো? আমার কাছে কারেক্ট অ্যান্সার এই লেগেছে, 63টা এ লেগেছে। এটা বেশি কারেক্ট, মানে এটাই কারেক্ট, বেশি কারেক্ট, এটাই কারেক্ট। নিচের কোনটি হস্তান্তর আয়, মানে হস্তান্তর প্রদান বলতে কি এর মধ্যে কোনটা হস্তান্তর? পরিবারের গৃহপতিতে বাড়িতে যে মা মা বলছে পরিবারের গৃহপতিকে প্রদত্ত অর্থ, মানে ফ্যামিলির যে হাউস ওয়াইফকে যে প্রদত্ত অর্থ দেওয়া হয়, এটা কি? বাচ্চাদেরকে পকেট, বাচ্চাদেরকে দেওয়া পকেট, বাচ্চাদেরকে পকেট মানি দেওয়া হচ্ছে, ঘরের বাচ্চাদের পকেট মানি দেওয়া হচ্ছে। এটা কি? বৃদ্ধ পিতামাতাকে হাত খরচা দেয়। এগুলো কি? এগুলো কি সব? এগুলো সব হস্তান্তর। মানে এর বদলে তুই ভাব পরিবারের মানে হাউস ওয়াইফকে কোনো টাকা দেওয়া হলো, বাড়ির বাচ্চাকে টাকা দেওয়া হলো, তো এগুলো কাজ এক্সপেক্ট করা হয় না। এগুলো কিন্তু সব হস্তান্তর আয়ের উদাহরণ। আয় বা হস্তান্তর প্রদান যা বলে যায়। 64 এরটা কি হবে? 65। 65টা কি বলেছে? বলেছে যদি কোনো বছরের জিএনপি আগের বছরের তুলনায় 16% বেশি হয়, মানে তুই শুনবি কিন্তু, যদি কোনো বছরের জিএনপি আগের বছর যা ছিল, আগে যা ছিল জিএনপি, এই বছর জিএনপি 16% বেশি হচ্ছে। জিএনপি বেশি হওয়ার অর্থ কি? বলেছিলাম তো জিএনপি বেশি হলে উৎপাদন বাড়ছে, তাই তো? যদি ওই বছরের মুদ্রাস্ফীতির হার 9% হয়, মুদ্রাস্ফীতি হয় মানে জিনিসপত্রের দাম বাড়ছে 9%, মানে প্রাইস বাড়ছে 9%, তাহলে ওই বছর প্রকৃত জাতীয় আয় কত বেড়েছে? তুই ভাব, তুই ভাব তোর, বুঝতে পারছিস তো? ওরা ওরা অ্যান্সার বলছে 7%। বোঝার চেষ্টা করে কেন 7%? নিজেই ভাব 7% কেন হতে পারে? ওরা 7% নিচে অ্যান্সার। ঠিক আছে তো? বলছে ধর আগের বছর জিএনপি যা ছিল, আগের বছরের তুলনায় এই বছর জিএনপি 16% বেড়েছে। তার মানে কি? জিএনপি বাড়ার অর্থ কি? কি বেড়েছে? জিএনপি বেড়ে যাওয়ার অর্থটা কি? জিএনপি বেড়ে যাওয়ার অর্থ কি হলো? প্রোডাকশন বাড়ানো, উৎপাদন বাড়া। তো উৎপাদন আগের বছর থেকে 16% বেড়েছে, কিন্তু দামও বেড়েছে। আগের বছর যা দাম ছিল এই বছর দাম আরো 9% বেড়েছে। তা 9% দাম বাড়ার পরেও তো তোর ইনকাম হচ্ছে, কত ইনকাম? 6%। এটাই বলেছে কারেক্ট অ্যান্সার এটা। পরেরটা দেখ পর, এটা ডি হবে। 66 নম্বর কোশ্চেনের অ্যান্সার 65 হলো, 65 ডি হলো। এবার 66 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলছে জিএনপি পরিমাপ করার সময় নিচের কোনটিকে ধরা হবে? আচ্ছা, আমরা যখন জিএনপি ক্যালকুলেট করি তখন কোনটা ধরা হবে? পরিবারের সদস্য কর্তৃক ঘরের ছাদ সংস্কার। পরিবারের সদস্য যদি ঘরের ছাদ, মানে বাড়িতে ছাদের সংস্কার মানে ঠিকঠাক করলো, ঠিক আছে? বাড়িতে পরিবারের মহিলা সদস্যের কাজ, বাড়িতে মা ধর কোনো কাজ করলো। কোনো হাসপাতালে হস্তপচারের ব্যয়, মানে হাসপাতালে হস্তপচার কে করে? ডাক্তার করে। তা ডাক্তার যে তোর অপারেশন করলো, অস্ত্রোপচার মানে অপারেশন করা, অস্ত্রোপচার মানে অপারেশন করা, বুঝিস তো? যে কোনো রকমের কোনো রোগ হলো তার অস্ত্রোপচার করা, মানে অপারেশন হলো ছুরি কাঁচি দিয়ে, বুঝতে পারলি তো? অপারেশন করছে। তাহলে তাহলে কোনো ডাক্তার যদি হাসপাতালে অস্ত্রোপচার করে তার জন্য কি ফ্রিতে করে দেয়? নাকি তোকে বললো ফ্রিতে করে দেয়? এটা হয় নাকি কোনো? তুই তোর অস্ত্রোপচার করবে, উনি বলছি যার হয় তার অস্ত্রোপচার করবে, তার মানে তার থেকে টাকা নেবে। তাহলে এটা কি? এটা কি জাতীয় আয়ের পরে কি পড়ে?
এটা জাতীয় আয়ের মধ্যে পড়ে, কিন্তু বাকি একটাও জাতীয় আয়ের মধ্যে পড়ে। ঠিক আছে তো? তাহলে 66 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? সি। 67 নম্বর, জিএনপি আর জিডিপির মধ্যে পার্থক্য কি বল? এটা তো বল। জিএনপি আর জিডিপি ভাব, প্রথমে কি আছে? জি, আর ওখানে প্রথমে কি আছে? জি। দুটোই ঠিক আছে, মানে কোনো সমস্যা নেই। ডিফারেন্সটা কোন জায়গায়? প্রথমে না সেকেন্ডে? সেকেন্ডে। এন আর টি, মানে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এনএফআই হবে। দেখ কোথায় আছে? নেট ফ্যাক্টর, বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়, তাহলে কি হবে? ডি। 67টা হবে ডি। লেখ 67টা ডি। নেক্সট একটা অঙ্ক দিচ্ছে, এই আজকে করলি পরীক্ষা করে দিলি, ফর্মুলা লিখতে বলছে। দেখ তুই দেখ, এনডিপি এফসি, এনডিপি এমপি সবই ঠিক আছে। এমপি থেকে এফসি কি করতে হয়? এমপি থেকে এফসি থেকে নেট ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দিতে হয়। নেট ইনডাইরেক্ট ট্যাক্স বাদ মানে ইনডাইরেক্ট ট্যাক্স বাদ আর সাবসিডি যোগ। ইনডাইরেক্ট ট্যাক্স বাদ মানে প্রথমে বাদ হবে ইনডাইরেক্ট ট্যাক্স, এই যে এটাই হবে ইনডাইরেক্ট ট্যাক্স বাদ আর সাবসিডি যোগ। 68টা হবে 69। স্থূল বিনিয়োগ ধনাত্মক হবে। স্থূল বিনিয়োগ কাকে বলে? কিছু না, সিম্পল ব্যাপার। গ্রস, গ্রস ওটাই স্থূল বিনিয়োগ। ধনাত্মক হবে পজিটিভ হবে যখন নিট বিনিয়োগ। দেখ এই দেখ লিখছি, এখানে দেখিয়েছি। স্থূল বিনিয়োগ মানে গ্রস ইনভেস্টমেন্ট, গ্রস ইনভেস্টমেন্ট। আর এখানে লিখলাম ধর নেট ইনভেস্ট। কি বলেছে? বলছে কোশ্চেন বলেছে যে তোর কত নম্বর কোশ্চেন বল? 69। যখন স্থূল বিনিয়োগ ধনাত্মক তখন নিট বিনিয়োগ কি হবে? স্থূল বলছে স্থূল বিনিয়োগ ধনাত্মক তখন নিট বিনিয়োগ কি হবে? স্থূল বিনিয়োগ মানে বুঝিস তো, স্থূল বিনিয়োগ যদি ধনাত্মক হয় তখন নিট বিনিয়োগ কি হবে বল? ধনাত্মক বুঝিস কি বললাম? দেখ শোন, স্থূল বিনিয়োগ 100, স্থূল বিনিয়োগ থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে তো নিট বিনিয়োগ হয়, এর থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে তো নিট বিনিয়োগ হয়। তো ধর এটা 100, এটা যদি 100 হয় ডেপ্রিসিয়েশন কি 100 বেশি হতে পারে? তোর ধর আজকে ফোন কিনে ফোনের দাম 30,000 টাকা, ডেপ্রিসিয়েশন 30,000 বেশি হবে কোনদিন? তো সবসময় 30,000 বা তার কম হবে। তো ধর তাহলে এটা 100 থেকে সাপোজ ডেপ্রিসিয়েশন ধর 10 হলো, 100 থেকে 10 বাদ দিলে নেট বিনিয়োগ কত হবে? 90। পজিটিভ হলো। আর কি হতে পারে? পজিটিভ হতে পারে। স্থূল বিনিয়োগ যখন ধনাত্মক তখন, যখন স্থূল বিনিয়োগ ধনাত্মক তখন নিট বিনিয়োগ কি হবে? ধনাত্মক হবে। আমার কাছে এটাই তো লাগছে, সিটটাই তো লাগছে। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। এই যে এই অব্দি করে দিয়ে আজকে ছেড়ে দিচ্ছি, 70 অব্দি করে দিচ্ছি, 69 চলছে। যখন স্থূল বিনিয়োগ ধনাত্মক তখন নিট বিনিয়োগ কত হবে? আমার কাছে এটা স্থূল বিনিয়োগ যখন ধনাত্মক হয় নিট বিনিয়োগ তখন কি হবে? ধনাত্মকই হবে। আমি দেখবো আর একবার বইতে। বইতে বলছে নাকি এইটা, বইতে ডি অ্যান্সার দিয়েছে, ঠিক আছে, আমার কাছে সি লাগছে, আমি সি লিখে রাখলাম। আমি সি লিখলাম। স্থূল বিনিয়োগ যখন ধনাত্মক হয় তখন নিট বিনিয়োগ কেউ ধনাত্মক হবে। লাস্ট কোশ্চেন আজ পড়াচ্ছি, বলি পড়া আছে। হ্যাঁ সি লিখে রাখেন। বাকিগুলো পরের দিন 30টা, আর ওইদিকে 70টা পারি বাকি ক্লাসের পরের দিন, বুধবার দিন। 70টা কি বলছে? নিচের কোনটির দ্বারা জাতীয় উৎপাদন প্রভাবিত হয় না? আচ্ছা, নিচের কোনটির দ্বারা জাতীয় উৎপাদন প্রভাবিত হয়? এ বি কে তার ব্যবহার করা মোটর গাড়ি বিক্রি করল। এ ধর আমি একটা মোটর গাড়ি কিনেছি, মোটর গাড়িটা ব্যবহার করলাম, ব্যবহার করার পর তোকে বিক্রি করে দিলাম, এটা জাতীয় আয়ের মধ্যে পড়ে না। ব্যবহার করা জিনিস যদি বিক্রি করা হয় জাতীয় আয়ের মধ্যে পড়ে না।
তাহলে এটা কিন্তু হবে না। কোনো ডিলার কর্তৃক মোটর গাড়ি, ধর তোর ধর একটা মোটর গাড়ি কেনার ইচ্ছা, গাড়ি কেনার ইচ্ছা, তুই কারোর দোকান থেকে মানে ডাইরেক্ট ফ্রেশ গাড়ি কিনবি, এটা জাতীয় আইনের মধ্যে পড়ে। কোনো মোটর গাড়ি নির্মাণকারী কোম্পানি কর্তৃক কোনো নতুন মোটর গাড়ি বিক্রয়, কোনো মোটর গাড়ি কোম্পানি মোটর গাড়ি বিক্রি করলো, এটাও জাতীয় আইনের মধ্যে পড়ে। কিস্তিতে নতুন মোটর গাড়ি বিক্রয়, এটাও জাতীয় আইনের মধ্যে পড়ে। জাতীয় আইনের মধ্যে পড়ে না কোনটা? এইটা পড়ে 70। তাহলে আমি আজকে 70 যেগুলি পড়া আছে 70 অব্দি পড়ালাম। তাহলে পরের দিন এর 30টা বাকি 40টা পড়িয়ে শেষ করবো। এই এক্সামের খাতাটা